তাহলে আমি যদি কাঠ না নিয়ে লোহা নিয়ে খোঁজাখুঁজি করতে যেতাম, তাহলে এতদিন তুমি আমার শ্রাদ্ধ খেতে, তাই না, বিরিয়ানি খেতে আর কি। তো বেসিক্যালি সব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ খাবি বাবা, একদিন খাবো। এত জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে নাকি? সেটা আলাদা হাসছে, স্যার ঠিক আছে আপনি মরে তো দেখান, তারপর আমরা আছি, হোয়াট এভার, জোকস অ্যাপার্ট। চলো, হ্যাঁ স্যার, কেউ একজন তো বলবে স্যার আপনি মরে গেলে আমাদের কি হবে? কেউ বলছে না, দেখছো না আমি কি এত অত্যাচার করি তোদেরকে, সত্যি বলতো। হ্যাঁ হ্যাঁ চলে ক্লাসে। তো তাহলে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের আজকে সেকেন্ড ক্লাস, এবং এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা স্থির তড়িৎ টপিকটাকে নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ, হ্যাঁ, আগের দিন আমরা আলোচনা করেছিলাম অভিকর্ষ মহাকর্ষ নিয়ে এবং ডিটেল ক্লাস করিয়েছিলাম। সেখানে আমরা সব রকম যা যা প্রশ্ন আসা উচিত, একটা অঙ্ক বোধহয় করিয়েছিলাম, সেই রকমই স্থির তড়িতের ক্ষেত্রে আমরা সেই জিনিসগুলোই চয়েস করব, একই রকম ভাবে পড়াশোনাটাকে শুরু করব। এবার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের আন্ডারে স্থির তড়িৎ একটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, অর্থাৎ এখানে স্পর্শ ছাড়াই দুটি তড়িৎ বল কাজ করে বিভিন্ন বস্তুর মধ্যে। আমরা দৈনন্দিন জীবনে যদি কিছু উদাহরণ চয়েস করি, তাহলে শীতকালে এই উদাহরণগুলো খুব ভালো দেখা যায়। কিরকম স্যার? না তো আমরা যদি চিরুনি দিয়ে চুল আঁচড়াই, আমার চুল নাই বাট সেটা আলাদা কথা, চিরুনি দিয়ে যদি চুল আঁচড়াই, চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর যদি আমরা কাগজের ছোট ছোট টুকরো করে নিই, চিরুনিও লাগবে না, তুমি পেন্সিল বা পেন দিয়ে করতে পারো, পেন দিয়ে, ঠিক আছে, এরকম যদি নাও, তাহলে পরে কাগজের টুকরোকে দেখবে তারা আকর্ষণ করছে। তাহলে এরকম ভাবে আকর্ষণ করছে কি করে? তাহলে সিম্পল স্যার, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, কাগজের টুকরোকে আকর্ষণ করছে। এটা দৈনন্দিন জীবনের একটা ঘটনা। আমরা অনেক সময় শীতকালে দেখবো যে উলের জামা কাপড় পরে যদি উলের জামা কাপড়টা খুব তাড়াতাড়ি খুলতে যায়, তখন দেখবো হাতে অনেক সময় চিটচিট করে আওয়াজ হয়, অনেক সময় দেখবে এই লোমগুলো খাড়া হয়ে যায়। তাহলে এটা কেন হচ্ছে? চুলের অনেক সময় এগুলো খাড়া হয়ে যায়, তো এটা কেন হচ্ছে? দৈনন্দিন জীবন থেকে আমরা এটা দেখছি। আমরা কিছু ঘটনা যেটা দৈনন্দিন জীবনে খুঁজে পাই, সেটাকে নিয়ে চেষ্টা করছি আলোকপাত করার। 3 নম্বর, যদি পুরনো মডেলের টিভি, বড় বড় টিভি গুলো, পেছনটা অনেক বড় হয় এরকম টিভি, যেটাকে বলা হয় কি সিআরটি টিভি, এরকম পুরনো টিভি গুলোর সামনে দিয়ে হাত নিয়ে যাতে লোমগুলো অটোমেটিক খাড়া হয়ে যায়। এখনকার কালে এলইডি তে হবে না, বা এগুলোতে হবে না, এটা যেমন এলইডি, এগুলোতে হবে না, কিন্তু তখনকার কালে, আগেকার কালে টিভিতে এটা হতো। ছোটবেলায় আমিও বুঝতাম না, আমার সময় হতো যে কেন এগুলো ঘটছে। আর কি, একটি বেলুন যদি উলের কাপড়ে বা চুলে ঘষা হয়, আমি একটা বেলুন নিয়ে উলের কাপড়ে ঘষলাম, দিয়ে সেটাকে যদি আমি দেওয়ালে রেখে দিই, দেবো সেটা দেওয়ালে আটকে যাচ্ছে। এরকম প্রচুর ঘটনা আছে, তার মধ্যে থেকে আমি গুটি 3-4টে কোয়েশ্চেন তুলেছি, যেগুলো প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে আমরা দেখছি যেগুলো হয়, বাট এগুলো কেন হয়? যতদূর আছে ততদূর ঠিক আছে, তার রিজনটা তো খুঁজতে হবে। রিজন খোঁজাটাকে বলা হয় ফিজিক্স। যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কেন দাঁড়িয়ে আছি? কারণ আমার নিচের দিকে একটা বল কাজ করছে, সেটা ওজন, আর ওপরের দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া, পড়েছিলাম ক্লাসে। এই দুটো বল মিলে আমি এখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে ফিজিক্স। তো যেহেতু ফিজিক্যাল সায়েন্স পড়ছি, ফিজিক্স তো নয়, সো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু আমার প্রথম প্রশ্ন বিজ্ঞানের মধ্যে কি, কেন। তাহলে এই যে ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখছি, এগুলো যেগুলো ঘটে, সেগুলো কেন হয়? তো সেগুলো কেনর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। তো প্রথমে আমরা খুঁজতে চাইছি আধান এবং তার প্রকারভেদ। আধান কাকে বলে? এই যে কোনো বস্তুকে, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে যখন ঘষা হচ্ছে, ঘষার ফলে তাদের মধ্যে কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে। দেখো, ঘষা মানে কি, প্রত্যেকটা জায়গায় দেখো কোন না কোনো ভাবে কোনো একটা বস্তু ঘর্ষণ বা ফ্রিকশন বা ঘষার মধ্য দিয়ে যাচ্ছে। দেখো, চিরুনি দিয়ে চুল আঁচড়ালো মানে চিরুনির সাথে চুলের ঘর্ষণ হচ্ছে, হ্যাঁ না বলো? যদি আমরা পশমের উল বা জামা কাপড়কে খুলি, তখন দেখবে ঘর্ষণ হচ্ছে, ঘষা হচ্ছে, কোনো কিছু, সবকিছুর মধ্য দিয়ে দেখো একটা ঘর্ষণ বা ঘষা হচ্ছে। তাহলে এই ঘর্ষণ বা ঘষার ফলে তাদের মধ্যে যে আকর্ষণ ধর্মটা জন্মাচ্ছে, তো এই আকর্ষণ ধর্ম জন্মানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আধান। অ্যাকচুয়ালি আধানের মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে। তাই আমরা এক কথায় বলতে পারি আধান কি স্যার?
না তো পাতি কথায় বলতে গেলে স্যার আধান হচ্ছে না তড়িতের বাহক, অর্থাৎ যে জিনিসটা তড়িৎকে বহন করে নিয়ে যেতে পারে তাকে বলি আমরা আধান। তাহলে পাতি কথায় বলতে গেলে স্যার আধান মানে কি? তড়িতের বাহক, যে তড়িৎকে বহন করে নিয়ে যায়। আমাদের এই জায়গাটায় রেলিভেন্ট বা টপিকটা কি না, তো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করছে। তাহলে চিরুনি কাগজের টুকরোকে আকর্ষণ করছে, আকর্ষণ করার জন্য যে জিনিসটা দরকার সেটার নাম কি স্যার? আধান। আধান না থাকলে সেটা আকর্ষণ করতেই পারতো না। আধানের যদি প্রকারভেদ দেখো, তাহলে আধানের প্রকারভেদ দু রকমের হয়। একটা হচ্ছে ধনাত্মক, তোমরা অনেক আগে থেকেই সেগুলো জানো, আর একটা হচ্ছে স্যার ঋণাত্মক। তাহলে এই রকম দুটো আধান আমরা দেখতে পাই, ধনাত্মক আর ঋণাত্মক আধান। এখন এই ধনাত্মক আর ঋণাত্মক আধান মানে একটাকে তুমি প্লাস চার্জ বলবা, একটাকে মাইনাস চার্জ, এদের মধ্যেই সমস্ত কিছু খেলা হয়, অর্থাৎ এর বাইরে কোনো আধান হয় না। ধনাত্মক আর ঋণাত্মক আধান ছাড়া কিছুই হয় না। তার মানে আমরা যখন দেখছি যে একটা কোনো জায়গায় এরকম করে চিরুনি আছে, কোনো একটা জায়গায় চিরুনি আছে, আর এখানে ছোট ছোট কাগজের টুকরো আছে, এদের মধ্যে কোনো না কোনো আধান তৈরি হয়েছে স্যার। এখানে একটা আধান, এখানে একটা আধান, কোনো না কোনো আধান আছে। এই আধানদের মধ্যে একটা ক্রিয়াকলাপ হচ্ছে, তার ফলে তারা পরস্পরকে আকর্ষণ করতে পারছে, অর্থাৎ এই কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে গিয়ে আটকে যাচ্ছে। আনলে সেটা পসিবলই হতো না। তাহলে স্যার এইগুলোর জন্য একটা জিনিস দায়ী, সেটা হচ্ছে আধান। আধান কি স্যার? তড়িতের বাহক, যে তড়িৎকে বহন করতে পারে, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণের জন্য কিন্তু আধানগুলোই দায়ী। আধান ক রকমের হয় স্যার? দু রকমের, একটা নাম ধনাত্মক আধান আর একটা নাম ঋণাত্মক আধান। এই আধান সম্বন্ধে ডিটেল ধারণা আমাদেরকে দিয়েছেন একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইনি হচ্ছেন সেই বিজ্ঞানী যিনি এই আধান সম্বন্ধে আমাদেরকে ডিটেল ধারণা দিয়েছিলেন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সো ইনি আমাদেরকে আধান সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। দু রকমের আধান হয়, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। একটাকে প্লাস দিয়ে লিখবো, একটাকে মাইনাস দিয়ে লিখবো। এবারে এই আধানগুলো স্যার থাকে কোথায়? তো আধানগুলো কোথায় থাকে যদি খুঁজতে হয়, তার জন্য তোমাকে পরমাণুর গঠন করতে হবে, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়াবো। কিন্তু এখানে আস্তে করে বলে দিই, একটা পরমাণু তৈরি হয় বিভিন্ন রকমের আধান এবং নিরাধান বা নিস্তরিত কণা দিয়ে। একটা যদি টিপিক্যাল পরমাণুকে তুমি দেখতে চাও, কি বলছো তোমরা? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এতক্ষণ ধরে বোর্ডে আছি, তুমি দেখতে পাচ্ছ না? কতক্ষণ ধরে বোর্ডে রেখেছি? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তাহলে একটা পরমাণু যদি দেখো, পরমাণুর ভেতরে একটা কেন্দ্র থাকে, কেন্দ্র, তাকে কি বলে জানো? নিউক্লিয়াস। প্রত্যেকে আমরা জানি স্যার পরমাণুর ভেতরে একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটাকে বলি নিউক্লিয়াস। আর বাইরে কি থাকে? ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। এই যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন গুলো যে ঘুরে বেড়ায়, এগুলো হচ্ছে সব ঋণাত্মক আধান যুক্ত। এবং মাথায় রাখবে, প্রকৃতি থেকে সব থেকে কম ঋণাত্মক আধান বা সব থেকে কম আধান ইলেকট্রনেরই আধান। তাহলে আমরা এখানে একটা কথা স্পষ্ট ভাষায় উল্লেখ করব যে প্রকৃতিতে প্রাপ্ত সব থেকে কম আধান কার আধান স্যার? না তো ইলেকট্রনের আধান সব থেকে কম আধান। ইলেকট্রনের থেকে কম আধান তুমি কোনো জায়গায় খুঁজে পাবে না। এবং এক একটা ইলেকট্রনের আধানকে -1 ধরা হয়, এক একটা ইলেকট্রনের আধানকে -1 ধরা হয়, এক একটা ইলেকট্রন মানে -1। এইরকমই এইটা ছিল পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দুটি জিনিস থাকে, নিশ্চয় জানো তোমরা, কি কি স্যার? না তো একটা স্যার প্রোটন থাকে, আর একটা কি থাকে? নিউট্রন। যদি না জানো আবার পরে পড়াবো, চিন্তা করো না। প্রোটন এবং থাকে নিউট্রন। এদের মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান যুক্ত স্যার, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান যুক্ত, আর নিউট্রন হচ্ছে স্যার নিস্তরিত, এর কোনো আধান নাই, এর কোনো আধান নাই। তাহলে একটা পরমাণুর গঠন দেখতে গেলে তুমি এই রকম চিত্র দেখতে পাচ্ছ। ইলেকট্রন গুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রন গুলোর আধান কি স্যার? ঋণাত্মক। আর নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে থাকে কি স্যার? প্রোটন। আর কি থাকে? এদের মধ্যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান যুক্ত, আর নিউট্রন কি স্যার? নিস্তরিত। এই হচ্ছে পুরো ঘটনা। তাহলে দেখো, পরমাণুর ভেতরেই একটা ধনাত্মক আধান আছে, আর একটা কি আছে স্যার? ঋণাত্মক আধান। তাহলে আমরা ধনাত্মক আধান বলতে প্রোটনকে বুঝবো, আর ঋণাত্মক আধান বলতে ইলেকট্রনকে বুঝবো। এবার ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু আমি বলছি এটা ধনাত্মক আধান যুক্ত, এটা ধনাত্মক আধান যুক্ত।
এটা ধনাত্মক আধানযুক্ত মানে কি স্যার? মানে এর মোট চার্জ কত স্যার? সামহাউ প্লাস। হ্যাঁ না বল, এর মোট চার্জ কত স্যার? সামহাউ প্লাস, কারণ এটা ধনাত্মক আধানযুক্ত, তাহলে এর মোট চার্জ সামহাউ কি আছে স্যার? প্লাস। কিন্তু যদি একটা পরমাণুকে দেখো, পরমাণু নিস্তড়িত হয়। হ্যাঁ না বলো, পরমাণু নিস্তড়িত কেন হয় স্যার? না তো দেখো, পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সর্বদা কি হয় স্যার? সমান। তাহলে আমরা একটা কথা জানছি স্যার, পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি হয়? সমান। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়। আবার প্রোটন সংখ্যার মান আর ইলেকট্রন সংখ্যার মান সমান। তাহলে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার মান সমান, আবার প্রোটনের মান বা আধানের মান ইলেকট্রনের আধানের মানের সমান। কি করে জানতে পারবো স্যার? তার জন্য আমাদের একটা ছক জানতে হয়। এটা তোমরা পরমাণুর গঠন অধ্যায়ে পড়বে, বাট আমি এখনই পুড়িয়ে দিচ্ছি। তাহলে পরমাণুর ভেতরে কটা তুমি কণা পেলে বা ছোট ছোট অংশ পেলে? তিনটে স্যার। কি কি পেয়েছো? একটার নাম ইলেকট্রন, একটার নাম স্যার প্রোটন, আর একটার নাম কি? এবার দেখো ইলেকট্রনের ভর কত হয় স্যার? যদি পারো মনে রাখবে, না পারলে এইটা এই চ্যাপ্টারের দরকার নাই, সেজন্য আমি এটাকে বলে দিচ্ছি। এই চ্যাপ্টারে এটার কোনো দরকার নাই, এটা তুমি পদার্থের গঠন অধ্যায়ে পড়বা। যদি পারো তাহলে পড়ে রাখতে পারো। তাহলে পরে কি না তো স্যার, ইলেকট্রনের ভর হয় 9.11 ইন্টু 10⁻⁻28 কেজি। যদি পারো মনে রাখবে, নাহলে নয়, এই চ্যাপ্টারে নয়। তেমনি প্রোটনের ভর কত স্যার? 1.6725 ইন্টু 10⁻24 গ্রাম। আর নিউট্রনের ভর কত হয় স্যার? 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। আমি ডিটেল গুলো পদার্থের গঠন অধ্যায়ে পড়াবো। আমার প্রশ্ন আধানের প্রকৃতিটাকে নিয়ে। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং। কেন স্যার? না তো ইলেকট্রনের আধানের প্রকৃতি এখনই কি বললাম? ঋণাত্মক, দেখো ঋণাত্মক আছে। প্রোটনের আধান কি হচ্ছে স্যার? ধনাত্মক, দেখো ধনাত্মক আছে। আর নিউট্রন তো স্যার নিস্তড়িত। আর আধানের পরিমাণটা আমার দরকার, এটা মুখস্থ করতে হবে, এটা দরকার। লক্ষ্য রাখো, ইলেকট্রনের আধান 4.8 ইন্টু 10⁻⁻10 ESU। এটা না মনে রাখলে এইটাকে মনে রাখার চেষ্টা করবে। 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের আধান। সেটা কি করে পেলেন? ক্যালকুলেশন করে বার করা হয়েছে। কে বার করেছে? তার জন্য বহু বিজ্ঞানী বসে আছে অনেক কাল আগে, আজ থেকে না করে 100-150 বছর আগে এগুলো সব বানানো হয়ে গেছে। তাহলে এগুলো সব আবিষ্কার হয়ে গেছে। এবার ইলেকট্রনের আধান কি স্যার? ঋণাত্মক। সেই জন্য আগে কি একটা নেগেটিভ চিহ্ন দিতে পারবো? হ্যাঁ স্যার, নেগেটিভ চিহ্ন দিতে পারবো। আর প্রোটনের আধান দেখো সেম, প্রোটনের আধান দেখো সেম, কিন্তু ধনাত্মক যুক্ত। তার মানে আমার বক্তব্য হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের আধানের পরিমাণটা কি স্যার? সেম, কিন্তু তাদের আধানটা বিপরীত। অর্থাৎ প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। তো তুমি বলো, একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রনই আছে। আবার প্রোটনের আধানের মান আর ইলেকট্রনের আধানের মানও সমান, কিন্তু বিপরীত। তাহলে কেটে কুটে মোট পরমাণুতে আধান কত হবে স্যার? 0। হ্যাঁ না বলো, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে যেহেতু পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি স্যার? সেম সেম। আবার প্রোটন আর ইলেকট্রন দুটোর আধানের মানও কি স্যার? সেম, কিন্তু প্রোটনের আধানটা স্যার ধনাত্মক, ইলেকট্রনের আধানটা কি স্যার? ঋণাত্মক। সেই জন্য পরমাণু নিজে কি হয়ে যায় স্যার? নিস্তড়িত। আর যদি তুমি এখানে নিউট্রনের দেখো, তাহলে নিউট্রনের আধানের পরিমাণ কত হয়ে যাবে? 0। এগুলো আমরা পদার্থের গঠন অধ্যায়ে পড়বো। ক্লিয়ার? তাহলে এই চ্যাপ্টারের জন্য আমার এই দুটো জিনিস দরকার, এই দুটো জিনিস আমরা মনে রাখবো। ব্যাক টু আওয়ার ক্লাস। তাহলে আমরা যদি এখানে আবার ফেরত চলে আসি, তাহলে আমরা বলছিলাম যে এখানে স্যার একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটার ধনাত্মক আধান যুক্ত। তাহলে বলতো ধনাত্মক আধান যুক্ত মানে এখানে প্রোটন বেশি আছে না ইলেকট্রন বেশি আছে? প্রোটন বেশি আছে। তার মানে এখানে প্রোটন সামহাউ বেশি আছে স্যার, প্রোটন বেশি আছে। আর এখানে ধরো একটা বস্তু নিলাম, সেটা হচ্ছে ঋণাত্মক আধান যুক্ত, তাহলে এখানে কি বলবো স্যার? ইলেকট্রন বেশি আছে। তার মানে এটা হচ্ছে গল্প, কোন একটা বস্তুর মধ্যে প্রোটন বেশি থাকলে স্যার পজিটিভ, ইলেকট্রন বেশি থাকলে নেগেটিভ। কিন্তু বলো তো এখান থেকে নিউক্লিয়াসের ভেতরে কে ঢুকে আছে স্যার? প্রোটন। তাহলে বলো তো প্রোটন কি বাইরে বেরোতে পারবে সহজে? কিন্তু দেখো ইলেকট্রন বাইরে ঘোরাঘুরি করছে। তো বলো তো একটা প্রোটনের বাইরে বেরিয়ে আসা সহজ না একটা ইলেকট্রনের বেরিয়ে যাওয়া সহজ? স্যার ইলেকট্রনের বেরিয়ে যাওয়া সহজ, ও তো অলরেডি বাইরেই ঘুরে বেড়াচ্ছে। তার মানে কোনো একটা জায়গায় সহজে কে বেরোতে পারবে? প্রোটন না ইলেকট্রন? স্যার ইলেকট্রন। তাহলে আমি যদি এখানে বলতে চাই স্যার প্রোটন বেশি আছে, মানে কি প্রোটন ঢুকেছে না ইলেকট্রন বেরিয়েছে? কোনটা ঠিক হবে? ইলেকট্রন বেরিয়েছে।
তাই কোনো জায়গায় ধনাত্মক আধান আছে মানে মনে করবে সেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, প্রোটন বেশি, কথাটা আমরা আর উল্লেখ করব না। কথাটা কি বোঝাতে পারছি আমি? তাহলে যেটাই ধনাত্মক হবে সেখানে মনে করব আমরা স্যার ইলেকট্রন ঘাটতি। ঘাটতি মানে কম আছে, হ্যাঁ না না বলো, কে বুঝলে না বল। আমরা কেন স্যার প্রোটনে গেলাম না? কারণ প্রোটনকে তুমি ওখান থেকে নড়াতে পারবে না, নিউক্লিয়াসের ভেতরে ঢুকে আছে ও, তুমি ওখান থেকে প্রোটনকে বার করতে পারবে না। প্রোটনকে ওখান থেকে বার করতে গেলে জান বেরিয়ে যাবে। ইলেকট্রনকে বার করাটা কি খুবই সহজ। তো ইলেকট্রনকে বার করা যেহেতু খুবই সহজ, সেটা আমি ইলেকট্রনকে বার করে দেবো। সেই জন্য কোনো জায়গায় ধনাত্মক আধান আছে মানে সেখানে ইলেকট্রন কম আছে, আর কোনো জায়গায় ঋণাত্মক আধান মানে কি ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ না না বলো। তাহলে পুরো গল্পটা আমরা কিন্তু ইলেকট্রনের আকারে শিখবো, প্রোটনের আকারে শিখবো না। ক্লিয়ার হলো ব্যাপারটা? পুরো গল্পটা আমরা কিন্তু ইলেকট্রনের আকারে শিখছি। কেন? প্রোটন নিউক্লিয়াসের ভেতরে ঢুকে আছে, ওকে কিন্তু আমরা ডিস্টার্ব করবো না। ইলেকট্রনকে ডিস্টার্ব করবো, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাই না? বুঝতে পারলাম? আমি কি পুরো ঘটনাটা বুঝতে পেরেছি? এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কার বুঝতে অসুবিধা বলো? অসুবিধা? এটা শিওর বুঝতে পেরেছি সবাইকে? চলো, আয়নের উৎপত্তি এবং আয়ন কয় প্রকার। আয়নের উৎপত্তি কি করে হয় সেটা আগে বোঝো। ধরো আমার কাছে একটা পরমাণু আছে সোডিয়াম। সোডিয়াম না তো স্যার সোডিয়ামের মধ্যে ইলেকট্রন আছে কটা? না তো স্যার সোডিয়ামের মধ্যে ইলেকট্রন আছে 11টা। এবার ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, আমি ইলেকট্রনকে -E দিয়ে লিখছি। এটা কি বোঝাচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, হ্যাঁ না বলো? সোডিয়াম কি একটা ইলেকট্রন ছেড়ে দিল? সোডিয়ামের ইলেকট্রন কটা আছে স্যার? 11টা। সোডিয়াম একটা ইলেকট্রন কি করলো? ছেড়ে দিল। তাহলে সোডিয়ামের কটা ইলেকট্রন হলো স্যার? সোডিয়ামের 10টা। তাহলে ইলেকট্রন ঘাটতি হলো না ইলেকট্রন বেশি হলো? ঘাটতি হলে আমরা কি প্লাস লিখি না মাইনাস লিখি? লেও, ঘাটতি হলে মাইনাস লিখি বেটা, কি বকছিস? ঘাটতি হলে কি লিখি? তাহলে যেহেতু সোডিয়ামের ইলেকট্রন ঘাটতি হয়েছে তাই মাথার মধ্যে কি লিখবো? প্লাস। আর একটা দেখো, ধরো তোমার কাছে ক্লোরিন আছে। ক্লোরিন, ক্লোরিনের মধ্যে ইলেকট্রন থাকে স্যার কটা? না তো ক্লোরিনের মধ্যে ইলেকট্রন থাকে 17টা। এবার ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করলো মানে +E, হ্যাঁ না বলো? তাহলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো মানে কি তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ না বলো? আর বেশি থাকলে কি হবে স্যার? তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন বর্জনের মাধ্যমে দেখো দুটো আধান তৈরি হয়েছে, হ্যাঁ না বলো? একটা স্যার ইলেকট্রন ছেড়ে দিয়েছে বলে ধনাত্মক আধান তৈরি হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে বলে কি তৈরি হয়েছে স্যার? ঋণাত্মক আধান। কোন একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে, কোন একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে তাকে বলা হয় ক্যাটায়ন। কি বলা হয়? আগে শুনেছিস কোনোদিনও? এবার বুঝতে পেরেছিস ক্লিয়ারলি? কোন একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আধানে পরিণত হলে তাকে কি বলবো? ক্যাটায়ন। তাহলে এটা কি বলবো বল? তাহলে কোন একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে তাকে কি বলা হবে? বুঝতে পারলাম? তাহলে কোন একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে কি বলবো? কোন একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে অ্যানায়ন। তাহলে আমরা যদি বলি আয়ন কাকে বলে, তাহলে আয়ন যদি বলা হয় আয়ন কাকে বলে, তাহলে আয়নটাকে আমরা এইভাবে বলতে পারবো তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। অর্থাৎ যে সমস্ত পরমাণুর মধ্যে তড়িৎ আছে তাদেরকেই আমরা আয়ন বলবো। তাহলে আয়ন কাকে বলে? তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে। আয়ন ক প্রকার স্যার? ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্লিয়ার হলো না হয়নি বলবি? তাহলে বলতো এই একটা পদার্থ, তাকাই দিকে বেটা, এই একটা পদার্থ, এই একটা পদার্থ, বল এই একটা পদার্থ একটা ইলেকট্রন ছেড়ে দিল, বলতো এটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ধনাত্মক। তাহলে এটা ধনাত্মক হবে, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়ে যায়? ধনাত্মক। সেরকমই আর একটা পদার্থ আছে, ধর সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, কি হবে বলতো? কার সমস্যা বল? কার সমস্যা বল? কি করে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন তৈরি হয় বোঝাতে পারলাম? কার সমস্যা বল? স্কুলে পড়ানো হয়েছে এগুলো, বোঝেন? এদূর যায়নি, চলো আমি চলে যাই। বুঝাতে পেরেছি এদূর পর্যন্ত? কোনো সমস্যা? সমস্যা হলে বলো আমাকে, চিন্তা করো না, আমি আছি তো। বলো কোনো জায়গায় ডাউট, এনিহোয়ার? সবাই বুঝতে পারলা? ক্লিয়ার? চলো এবার স্থির তড়িৎ আর চল তড়িৎ কাকে বলে? দেখো কিছু তড়িৎ, তড়িৎ কাকে বলে স্যার? তড়িৎ, তড়িৎ হচ্ছে এক প্রকারের শক্তি।
স্যার তড়িৎ করা শক্তি মানে, আচ্ছা আমরা যে সুইচ দিলে পরে লাইট জ্বলছে বা লাইট অফ হচ্ছে, মানে কোনো জায়গায় লাইট জ্বলছে, কোনো জায়গায় ফ্যান চলছে, যাই হচ্ছে, মোবাইল চার্জ হচ্ছে, এগুলো কার মারফত হচ্ছে স্যার? তড়িৎ। হ্যাঁ না বলো? এবার বলো তো, তাপ এক প্রকারের শক্তি, পড়েছো তো? তাপ এক প্রকারের, অবশ্যই স্যার তাপ এক প্রকারের শক্তি। এবার আমি যদি মোবাইলটা চার্জ করি, তাহলে মোবাইলের মধ্যে কি তড়িৎ ঢুকছে? হ্যাঁ না বলো? হ্যাঁ স্যার। কিন্তু মোবাইলটা একটু 5 মিনিট যদি দেখো, তাহলে দেখো মোবাইলটা একটু গরম গরম লাগছে। আমার স্যামসাং, এটা তো হিটার এক প্রকারের, হ্যাঁ, এটা ফোন নয় অ্যাকচুয়ালি, জানো তো, এটা আমি ফোন কিনিনি, আমি হিটার কিনেছি একটা। মানে এত গরম হয় কি জানি কেন, মানে ফোনটা বানাতে গিয়ে হয়তো হিটার বানাতে গিয়ে ফোন বানিয়ে ফেলেছে। হিটার বুঝো তো? হিটার কাকে বলে? হিটার মানে যে আমাদেরকে গরম তাপ দেয়, তাই না? মানে এটাকে চার্জে বসালে বা একটু গেম খেলতে বসলে বা কিছু করলে, ধরো আমি কিছু গেম খেলি না, বাট আমি ওই একটু পেস ফুটবল গেমটা খেলি মাঝে মধ্যে, তো একটু যদি 2 মিনিট খেললাম, হাফ টাইমের মধ্যে ফোন এত গরম হয়ে যাবে যে তুমি যদি এর মধ্যে অমলেট দাও, অমলেট হয়ে যাবে, এত গরম হয়ে যাবে। ফোনটার দাম অনেক, 53,000 টাকা ফোনটার দাম, ঠিক আছে? 53,000 টাকা আমি একটা হিটার কিনেছি, মানে আমিও বোকা, ঠিক আছে, হিটার কিনে নিশ্চিত 53,000 টাকা দিয়ে। হোয়াটএভার, বক্তব্য সেটাই যে আমরা যখন এর মধ্য দিয়ে তড়িৎ পাঠালাম, তাহলে ফোনটা কি গরম হলো? হ্যাঁ স্যার। তাহলে তড়িৎ এর ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ এক প্রকারের, তাহলে তড়িৎ এক প্রকারের, এ দেহ প্রমাণ হচ্ছে তড়িৎ এক প্রকারের শক্তি। তাহলে তড়িৎ স্যার এক প্রকারের শক্তি, কি করে বুঝছি? তড়িতের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, আর তাপ এক প্রকারের, তাহলে তড়িৎ এক প্রকারের শক্তি। এবার তড়িৎটা যে শক্তি, সেই শক্তিটা যদি কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে, সেখান থেকে নড়াচড়া না করে, সেই তড়িৎকে কি বলবা? স্থির তড়িৎ। আর সেই তড়িৎটা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, চলো তো উদাহরণ দিচ্ছি। যেমন ধরো আমাদের যে বিদ্যুৎ তৈরি হয়, সেগুলোকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট, নাকি রে? যেখানে বিদ্যুৎ তৈরি হয়। যেমন ধর পিডিসিএল আছে, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, জলবিদ্যুৎ আছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ব্যান্ডেল আছে, তাই না? এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে বিদ্যুৎ তৈরি হয়। সেই বিদ্যুৎটা কি আমাদের কলকাতায় আসছে? হ্যাঁ না বলো? তাহলে তৈরি হচ্ছে কোথায়? ব্যান্ডেলে। আসছে কোথায় স্যার? কলকাতা। এই তড়িৎটার নাম কি দেবো স্যার? চলো তড়িৎ। কিন্তু ভাবো, এমন একটা তড়িৎ যেটা উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে, এমন একটা তড়িৎ যেটা উৎপত্তি স্থলেই সীমাবদ্ধ থাকে, তাকে কি বলবা? স্থির তড়িৎ। উদাহরণ দিচ্ছি, ধরো আমি আমার এই পেন্সিলটাকে দিয়ে মাথায় এরকম করে ঘষি, ঠিক আছে, মাথায় ঘষি আমি এরকম করে, তাহলে আমি এই পেন্সিলটাকে নিয়ে মাথায় যখন আমি ঘষবো, এরকম ভাবে একটা পেন্সিল আছে, মাথায় ঘষবো, মাথায় ঘষলে এই জায়গাটায় যখন ঘর্ষণ হয়, তখন এখানে কিছু আধান তৈরি হয়। এখানে কি তৈরি হয়? কিছু আধান তৈরি হয়। এই আধানটা এইখানেই সীমাবদ্ধ, এখান থেকে এইদিকে যাবে না, এখান থেকে এদিকে যাবে না, অর্থাৎ ও এখানেই সীমাবদ্ধ, এখান থেকে আর এদিকে যাবে না। কি তড়িৎ হবে? স্থির তড়িৎ। কিন্তু যদি এটা এখান থেকে এদিকে চলে যেত, কি তড়িৎ হতো? বলতে পারলাম? তাহলে স্থির তড়িৎ কাকে বলে স্যার? যে তড়িৎ উৎপত্তি স্থলে সীমাবদ্ধ থাকে, তাকে কি বলা হয়? স্থির তড়িৎ। যে তড়িৎ উৎপত্তি স্থল থেকে অন্যত্র চলাচল করতে পারে, সেই তড়িৎকে কি বলে? এবার তাহলে আমি যদি এই কাঠের একটা কিছু নিই স্কেল মারফত দিয়ে, আমি যদি কোনো একটা জায়গায় কারেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, ওখানে খোঁচাখুচি করতে যাই, তাহলে আমাকে কি বিদ্যুৎ লাগবে? না স্যার, লাগবে না। কেন লাগলো না? তাহলে বিদ্যুৎ কি চলাচল করতে পারছে না। তাহলে আমি যদি কাঠ না নিয়ে লোহা নিয়ে খোঁচাখুচি করতে যেতাম, তাহলে এতদিন তুমি আমার শ্রাদ্ধ খেতে, তাই না, বিরিয়ানি খেতে, আর কি। তো বেসিক্যালি সব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, খাবি বাবা, একদিন খাবো। এত জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে নাকি? সেটা আলাদা হাসছে, স্যার ঠিক আছে, আপনি মরে তো দেখান, তারপর আমরা আছি। হোয়াট এভার, জোকস অ্যাপার্ট, চলো। হ্যাঁ স্যার, কেউ একজন তো বলবে, স্যার আপনি মরে গেলে আমাদের কি হবে? কেউ বলছে না, দেখছো না আমি কি এত অত্যাচার করি তোদেরকে? সত্যি বলতো। হ্যাঁ হ্যাঁ, চলে এই ক্লাসে। তো তাহলে সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে না। যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যেতে পারে তাকে বলা হয় তড়িতের সুপরিবাহী। যেমন তাপের সুপরিবাহী পড়েছিলাম। তাহলে যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই যাতায়াত করতে পারে তাকে বলা হয় তড়িতের সুপরিবাহী। তুই এত কাশছিস কেন বাবা? পাগল হয়ে যাবি তো। আর যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ যাতায়াত করতে পারে না তাকে বলা হয় কুপরিবাহী পদার্থ। যেমন কাঠ কি কুপরিবাহী পদার্থ? হ্যাঁ স্যার, কাঠ কুপরিবাহী পদার্থ। আর সুপরিবাহী পদার্থ কি স্যার? তামা, নাকি রে? তামা, লোহা, ধাতুগুলো সবই কি হয়? সুপরিবাহী। আর কাঠ, প্লাস্টিক,
কাঠ, প্লাস্টিক, অধাতু, এগুলো সবই কি স্যার? কুপরিবাহী। কিন্তু মাথায় রাখবা, অধাতু হলেও ধরো গ্রাফাইট আর গ্যাস কার্বন, এরা অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। গ্রাফাইট আর গ্যাস কার্বন অধাতু হলেও এরা তড়িৎ পরিবহন করতে পারে, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার? 7-এ পড়েছিল বোধহয়, মনে আছে? চলো তাহলে সুপরিবাহী কুপরিবাহী পদার্থ বোঝাতে পারলাম সকলকে। কোনো ডাউট আছে বলতে পারো? নেই। চলো, স্থির তড়িতের উৎপত্তি, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। কি করে স্থির তড়িৎ উৎপন্ন হচ্ছে? স্যার আমি এখানে এরকম করে চুলের মধ্যে আমি পেন ঘষলাম, কাগজকে আকর্ষণ করছে, কি করে হচ্ছে স্যার? ভালো করে বোঝো। দেখো, এটা ধরো মাথার এরকম কোনো জায়গায় চুল আছে, তাই না? এরকম মাথায় কোনো জায়গায় চুল আছে, ধরো আমার তো এরকমই হবে, কারণ চুল নাই তো মাথায়, ঠিক আছে? অনেকের ডেন্স চুল আছে, ঘন চুল আছে, ঠিক আছে? তো মাথায় এরকম চুল আছে, হ্যাঁ হাত দিয়ে চুল মাথায় চুল রাখ, ঠিক আছে? চুল মানে হেভি জিনিস মাথার, ঠিক আছে? আমার নাই, আমি জানি। একটা বাংলা প্রবাদ আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম জানতে হয়, ঠিক আছে? দাঁত তো আছে, চুল নাই আমার। চলো, তাই কারোর মাথায় চুল দেখলে আমার খুব রাগ হয়, ঠিক আছে? যদি আমার নজর লেগে যায় তখন খারাপ হবে ব্যাপারটা। মেয়েদের চুল নিয়ে আমার কোনো কাজ নাই, ছেলেদের মাথার চুল। চলো এদিকে এসো, দেখো জোকস অ্যাপার্ট, কেউ সিরিয়াসলি নিয়ে নিবি না, নজর দেবো না আমি, হ্যাঁ? চল, তো এটা আমার মাথার চুল, চলো ঠিক আছে? এবার আমি কি করছি ভাই, টাকা এদিকে, পাঁচটা জনের সাথে গল্প করছি, সেদিকে টাকা, এত সুন্দর একটা জিনিস পড়াচ্ছি, দেখ বলবি স্যার সে তো মাথার চুল পড়াচ্ছেন, দেখে দিয়ে দাঁড়া, এটা আমার মাথার চুল, যেটা আমি উদাহরণ নিচ্ছি, আমরা নাকি উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? আর আমি কি করছি, একটা কোনো প্লাস্টিক, কোনো পেন হতে পারে, তাকে ঘষছি, তাহলে আমি একটা পেনের অংশটাকে এখানে নিলাম, ছোট্ট করে, পুরো পেনটাকে আঁকলাম না। এবার যখন এদের মধ্যে ফ্রিকশন বা ঘর্ষণ হচ্ছে, তখন কি হচ্ছে, কিছু ইলেকট্রন এখান থেকে এদিকে চলে যাচ্ছে, কিছু ইলেকট্রন এখান থেকে এদিকে চলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ভাবো, যে আমি কোনো একটা কাঁচ দণ্ডকে বা কোনো একটা পশমকে, কাউকে আমি আমার চুলের সাথে এরকম করে ঘষছি, তখন এখান থেকে কিছু ইলেকট্রন কি এখানে চলে যাচ্ছে, হ্যাঁ না বলো স্যার? তো যখন এখান থেকে কিছু ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে এই দণ্ডটার মধ্যে কি কিছু প্লাস আধান হবে, হ্যাঁ না বল তো রে, বল হ্যাঁ না বল। কিছু ইলেকট্রন যখন এখান থেকে এদিকে চলে যাবে, তখন কি এখানে কিছু প্লাস আধান হবে, হ্যাঁ না বল? তাহলে প্লাস আধান হলো। এবার ধর আমি একটা কাগজের টুকরো নিলাম, এটা কি একটা কাগজের টুকরো, হ্যাঁ না বল? এটা একটা কাগজের টুকরো। এবার কাগজের টুকরোর মধ্যে কি প্রোটন আছে, হ্যাঁ না বল? আর কাগজের টুকরোর মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। এবার এই প্লাস চার্জ কি করবে বলতো, এখানে থাকা ইলেকট্রন গুলোকে এইদিকে নিয়ে চলে আসবে, হ্যাঁ না বল? ইলেকট্রন গুলোকে। এবার এই যে প্লাস চার্জ ইলেকট্রন গুলোকে এইদিকে নিয়ে আসছে, কেন নিয়ে আসছে? আকর্ষণের জন্য। তার জন্য আমাদেরকে একটা তড়িতের সূত্র পড়তে হবে। কি সূত্র স্যার? যে সম আধান কি করে বলতো, বিকর্ষণ, হ্যাঁ না বল? সম আধান সর্বদা কি করে, বিকর্ষণ। আর বিপরীত আধান কি করে স্যার, আকর্ষণ। তাহলে সম আধান করে বিকর্ষণ, বিপরীত আধান কি করে, আকর্ষণ। এবার দেখ কোথায় চলে গেলি বাবা, এই রে কি দিয়ে নিলাম আমি, চল লেও। আকর্ষণ, তাই তো? তাহলে দেখ, এবার এই প্লাস চার্জ ছিল তার মধ্যে, ওই পেন্সিলের মধ্যে বা পেনের মধ্যে, আর আমি কাগজের টুকরোর কাছে নিয়ে গেছি, কাগজের টুকরোর মধ্যে ইলেকট্রন গুলোকে ব্যাটা কি করছে, আকর্ষণ করছে, হ্যাঁ না বল? কেন? বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। যেমন চুম্বকে পরিচিত, বিপরীত মেরু পরস্পরকে, তাহলে এখানে আকর্ষণ করছে। আকর্ষণ করার জন্য এই কাগজের টুকরো কি এই গায়ে লেগে যাবে, হ্যাঁ না বল? তাহলে এইখানে কি স্থির তড়িৎ তৈরি হচ্ছে, হ্যাঁ না বলো? কি করে হচ্ছে স্যার? স্থির তড়িৎ তৈরি হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, হ্যাঁ না বলো? তার মানে কিছু ইলেকট্রন জাম্প করে চলে যায়, অর্থাৎ যখন দুটো বস্তুকে ঘষা হচ্ছে, তখন দুটো বস্তুকে ঘষার সময় হয় এখান থেকে কিছু ইলেকট্রন এখানে যাবে, অথবা এখান থেকে কিছু ইলেকট্রন কোথায় চলে যাবে স্যার, এই হাতে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রন যাতায়াত করবে। ইলেকট্রন যাতায়াত করার ফলেই আমাদের এই তড়িৎটা তৈরি হচ্ছে। এবার তড়িৎ তৈরি হচ্ছে মানে কি, দেখো প্লাস আর মাইনাস দুটো আধান তৈরি হচ্ছে, হ্যাঁ না বলো? প্লাস আর মাইনাস দুটি আধান তৈরি হচ্ছে। দুটো আধান যদি তৈরি না হতো, তারা পরস্পরকে আকর্ষণ করতে পারতো না। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পেরেছি? পড়া মন দিয়ে শুনবে, লাস্টে পড়া ধরবো 2-4 জনকে, হ্যাঁ? এত ক্লিয়ার হয়েছে সবার? তাহলে স্থির তড়িৎ কি করে উৎপত্তি হয় বুঝতে পেরেছি সবাইকে? কার ডাউট আছে বলো? সবার ক্লিয়ার জায়গাটা? মনে বুঝতে পেরেছিস?
চল, তড়িৎগ্রস্ত অবস্থা। বাহ, তড়িৎগ্রস্ত অবস্থা কি? তাকাও না তো, কোনো একটা বস্তুকে যদি অন্য কোনো বস্তুর মধ্যে ঘষা হয় তাহলে সেই বস্তু দুটোর মধ্যে কি তড়িতের উৎপত্তি হয়? হ্যাঁ স্যার। তাহলে একটা বস্তুকে আর একটা বস্তুর সাথে যদি ঘষা হয়, ধরো আমি একটা কি নিলাম, বেলুন দিয়ে, আমি কি উদাহরণ দিয়েছিলাম, সোয়েটারে ঘষতে হবে। তাহলে বেলুন নিয়ে যদি সোয়েটারে ঘষি আমরা, তাহলে সেই বেলুন থেকে কিছু ইলেকট্রন সোয়েটারে যেতে পারে, অথবা সোয়েটার থেকে কিছু ইলেকট্রন বেলুনে যেতে পারে। তাছাড়া তো উপায় নাই। উদাহরণ দিচ্ছি, ধরো এটা একটা বেলুন, এটা একটা বেলুন, আর ধরো এটা হচ্ছে কোনো একটা সোয়েটার, এটা হচ্ছে কোনো একটা সোয়েটার। সোয়েটার, এবার বেলুনের সাথে সোয়েটারকে যখন ঘষা হবে তখন দুটো ঘটনা ঘটতে পারে। হয় বেলুন থেকে কিছু ইলেকট্রন সোয়েটারে যাবে, হ্যাঁ না বল। আদারওয়াইজ কি হতে পারে? আদারওয়াইজ স্যার আরেকটা ঘটনা ঘটতে পারে, সোয়েটার থেকে কিছু ইলেকট্রন বেলুনে যেতে পারে। তাছাড়া তার কিছু হবে না, হ্যাঁ না বল। এবার কে কাকে ইলেকট্রন দেবে সেটা তো জানতে হবে, নাহলে তো জানতে পারবো না আমরা। ভালো করে বোঝ, যদি বেলুন সোয়েটারকে ইলেকট্রন দেয়, প্রথম কেসটাকে যদি ধরিস, তাহলে বেলুন হবে পজিটিভ, হ্যাঁ না বল, আর সোয়েটার কি হবে স্যার? নেগেটিভ। কিন্তু দ্বিতীয়টা যদি ধরি, সোয়েটার কিছু সংখ্যক ইলেকট্রন এখানে দিয়ে দিল, তাহলে স্যার সোয়েটারটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। তাহলে স্যার কোনটা ঠিক এটা জানতে হবে তো। কে কাকে ইলেকট্রন দেবে এটা আমাদেরকে জানতে হবে, না জানলে আমরা বুঝতে পারবো কি করে? এই দুটোই কি তড়িৎগ্রস্ত অবস্থা, হ্যাঁ না বলো? অর্থাৎ যখন বেলুনকে আমি সোয়েটারে ঘষছি, বেলুনের মধ্যে কিছু একটা আধান প্লাস অথবা মাইনাস কিছু একটা তো তৈরি হবে, তেমনি সোয়েটারের মধ্যে কিছু একটা প্লাস অথবা মাইনাস তৈরি হবে। এই দুটোকে বলছি তড়িৎগ্রস্ত অবস্থা, মানে এদের মধ্যে কি আছে? এখন তড়িৎ আছে। কিন্তু বেলুনটাকে যদি শুধু নিতাম, না ঘষতাম, তাহলে বেলুনটাকে কি বলতাম? তড়িৎগ্রস্ত অবস্থায় আছে না স্যার, হ্যাঁ না বলো? বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে তড়িৎগ্রস্ত অবস্থা মানে কোনো বস্তুর মধ্যে যদি তড়িৎ থাকে তাহলে সেই বস্তুটা কাউকে আকর্ষণ করার বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, হ্যাঁ না বলো? কাকে আকর্ষণ করবে স্যার? বিপরীত আধানকে, হ্যাঁ না বলো? আর বিকর্ষণ কাকে করবে? সম আধানকে। তাহলে কোনো একটা বস্তুর মধ্যে যদি তড়িৎ থাকে, সে অপর একটি বস্তুকে আকর্ষণ অথবা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, এটাকে আমরা কি বলছি? তড়িৎগ্রস্ত অবস্থা। ক্লিয়ার? তাহলে স্যার এ ইলেকট্রন দেবে না ইলেকট্রন গ্রহণ করবে, কি হবে সেটা জানতে এদুকে ক্লিয়ার সবার? এটা জানতে গেলে আমাদেরকে স্থির তড়িৎ শ্রেণী পড়তে হবে। স্থির তড়িৎ শ্রেণী, বিজ্ঞানী সিবেক, কি নাম বললাম? বিজ্ঞানী সিবেক। বিজ্ঞানী সিবেক বিভিন্ন পদার্থগুলোকে নিয়ে ঘষে ঘষে দেখেছেন কার সাথে কার আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, নিয়ে একটা তিনি শ্রেণী বানালেন। এই শ্রেণীটাকে বলছি আমরা কি স্যার? স্থির তড়িৎ শ্রেণী। স্যার স্থির তড়িৎ শ্রেণী কাকে বলে? বিজ্ঞানী সিবেক বিভিন্ন বস্তু, যেগুলো এখানে লিস্টে দেখছো 12টা আছে, এই লিস্টে থাকা বস্তুগুলোকে নিয়ে ঘষেছেন বারবার। তিনি ঘষে বারবার দেখেছেন কার মধ্যে কার কি আধান তৈরি হচ্ছে, কোনটাতে প্লাস কোনটাতে মাইনাস, দিয়ে তিনি একটা শ্রেণী বানিয়েছেন। এটাকে কি বলছি আমরা? স্থির তড়িৎ শ্রেণী। এটাকে বলছি আমরা স্থির তড়িৎ শ্রেণী। যেমন ধরো এই স্থির তড়িৎ শ্রেণীর ওপরে যারা আছে তাদের সঙ্গে যদি নিচের কাউকে ঘষা হয়, উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমার কাছে এটা আছে পশম, এটা হচ্ছে পশম। পশম মানে কি রে? উল নাকি? এই পশমের সাথে যদি আমি কাঠ বা ধরো কাঁচ, পশমের সাথে ধরো কাঠ, কাঠকে যদি ঘষা হয়, পশম আর কাঠকে যদি ঘষা হয়, তাহলে দেখা যাবে এই পশমে সর্বদা ধনাত্মক আধান তৈরি হবে, আর কাঠে সর্বদা কি হবে? ঋণাত্মক। কি করে বুঝলেন স্যার? এটাই সিবেক বলছে যে ওপরের কোন একটা বস্তুর সাথে নিচের কোন একটা বস্তুকে যদি ঘষা হয়, ওপর সবসময় প্লাস হবে, নিচেরটা কি হবে? মাইনাস। নিচেরটা মাইনাস। এই চশমা দ্বারা বল, আমি যদি এবোনাইটের সাথে রেশম বা সিল্ককে ঘষি, কোনটাই ধনাত্মক হবে? কেউ না। রেশমে ধনাত্মক হবে, কেন হবে? ভেরি গুড, বস। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যে ওপরে থাকবে সে সবসময় ধনাত্মক হবে, আর যে নিচে থাকবে সে সবসময় ঋণাত্মক হবে। তাহলে আমি কি বলতে পারি যে যারা ওপরে আছে তারা সবসময় ইলেকট্রনকে ছাড়বে, হ্যাঁ না বলো? আর যারা নিচে থাকবে তারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমি যদি ওপর থেকে নিচে নামি, ভালো করে বুঝো, ওপর থেকে নিচে নামি, তাহলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, হ্যাঁ না বল? ইলেকট্রনের গ্রহণ প্রবণতা কি হবে বলতো? বাড়বে, হ্যাঁ না বল? ইলেকট্রন গ্রহণ করবে বলেই তো বেটারা কি হবে? ঋণাত্মক হবে। মানে ওপর থেকে যত নিচে নামবো না, ইলেকট্রন গ্রহণের প্রবণতা কি হবে? বাড়বে। কেন স্যার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে? ইলেকট্রন গ্রহণ মানেই কি ঋণাত্মক, হ্যাঁ না বল?
তাহলে ওপর থেকে যত নিচে নামবি সেটা কি বেটা হতে থাকবে? ঋণাত্মক। তার মানে এই সিরিজ অনুযায়ী পশমকে যার সাথেই ঘষো পশম সর্বদা কি হবে? ধনাত্মক। আর এই সিরিজ অনুযায়ী সেলুলয়েডকে তুমি যার সাথেই ঘষো সেলুলয়েড সবসময় কি হবে? বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এখান থেকে যদি কোশ্চেন আমাকে দিতে পারবো, চট করে ধরো একটা শর্ট কোশ্চেন দিয়ে দিল যে কাঠের সাথে কাঁচকে ঘষছি, তাই না? কাঠের সাথে কাঁচকে ঘষছি, বলো তো বাবা কাঠ আর কাঁচকে ঘষলে কোনটাতে ধনাত্মক কোনটাতে ঋণাত্মক? কাঠে ঋণাত্মক। ভেরি গুড, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে স্থির তড়িৎ শ্রেণী বোঝাতে পেরেছি, স্থির তড়িৎ শ্রেণী বোঝাতে পেরেছি। ক্লিয়ার সবার? তাহলে এখান থেকে কোশ্চেন আমাদের আসতে পারে, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। ক্লিয়ার হয়েছে? মুখস্থ রাখতে হবে, শ্রেণী মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। শ্রেণী পর পর মনে রাখতে হবে 1 থেকে 12 পর্যন্ত, এটা তোমাদের বইয়েই আছে। ক্লিয়ার? আচ্ছা যদি মুখস্থ না রাখি তাহলে কি হবে স্যার? তো তুই কোশ্চেন পারবি কি করে অ্যাটেন্ড করতে? তোকে বললাম গালার সাথে আমি কাঠকে ঘষবো, তুই তো আন্দাজে উত্তর দিবি, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? না জানলে তো হবে না বাবা, জানতে হবে, শ্রেণীটা মুখস্থ করতে হবে, কিছু করার না। বলো এটা দূর পর্যন্ত কার সমস্যা? কার সমস্যা? আসতে ভাই পড়া শোনো, আগে আমাকে জিজ্ঞেস করো কি সমস্যা, বলো কার কোনো সমস্যা আছে? এবার একটি অনাহিত বস্তু, অনাহিত বস্তু মানে যার মধ্যে কোনো আধান নাই। একটি অনাহিত বস্তুকে আহিত করার দুটি পদ্ধতি লেখো। তোমরা অলরেডি জানো আহিত করা মানে কি স্যার? তার মধ্যে আধান দেওয়া, হ্যাঁ না বলো? আহিত করা মানে তার মধ্যে আধান দেওয়া। তাহলে একটা অনাহিত বস্তু যার মধ্যে কোনো আধান নাই, তার মধ্যে আমি আধান দিতে চাইছি, দুটো প্রসেসের নাম বলো। চলো একটা প্রসেস বলো তো, কেউ একজন, নিবেদিতা বলো কি আছে প্রসেস? পারবা? বল। আচ্ছা তড়িৎযুক্ত আধান তার লাগিয়ে দিলে, তাহলে কোন একটা বস্তুর মধ্যে তড়িৎযুক্ত আধান তার লাগিয়ে দিলাম, দিয়ে আমি তারটাকে বের করে নিই, তখন কি হবে? ও তো আবার নিস্তরিত হয়ে যাবে, হ্যাঁ না বলো? হবে না। চলো তারপর আর এনি আইডিয়া? বই দেখতে হবে না, যা পড়লাম সেখান থেকে বলো, না পারলে কোনো ব্যাপার নাই, চিন্তা করছো কেন? তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাইছি আমি, যে একটা বস্তু যার মধ্যে কোনো আধান নাই, তুমি ভাবো না, এই দেখো এটা চিরুনি ছিল, মনে পড়ছে? একটা চিরুনি, এর মধ্যে কি কোনো আধান আছে? আমি একে আধান দিতে চাইছি, কি করব বলো? মাথায় ঘষবো। ঘষা মানে কি? ঘর্ষণ। তাহলে দুটি বস্তুকে ঘষতে হবে, ঘর্ষণ করলে কি তৈরি হবে? তড়িৎ তৈরি হবে, হ্যাঁ না বলো? তাহলে একটা প্রসেসের নাম কি? ঘর্ষণ হতে পারে, হ্যাঁ না বল? এটাই কি শেখালাম এতক্ষণ ধরে, যে একটা বস্তুর মধ্যে কিছু আধান নাই, কিন্তু তাকে যদি আমি আহিত বা আধান দিতে চাই তাহলে তাকে আমাকে কি করতে হবে? ঘষতে হবে। এইটাই তো পড়ালাম এখানে আমি, হ্যাঁ না বল? যে এর সাথে যাকেই ঘষবা তুমি ঘষো, ঘষতে হবে, তাই না? তাহলে আধান তৈরি হয়ে যাবে, হ্যাঁ না বলো? ক্লিয়ার হয়েছে? আর একটা প্রসেস কি হতে পারে? আর একটা প্রসেস কি হতে পারে? এই প্রসেসটা আর জানো না, কারণ এখনো পর্যন্ত আমি এই প্রসেসটা পড়াইনি, এবার পড়াবো। 2 নম্বর প্রসেসটার নাম হচ্ছে তড়িৎ আবেশ। কি বলা হয়? তড়িৎ আবেশ। চলো এটা সম্বন্ধে এবার পড়বো, যদি আমার পরের স্লাইডে থাকে, নাহলে এই তড়িৎ আবেশটা আমরা এবার নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? তাহলে দুটো প্রসেসের নাম মনে থাকবে, ঘর্ষণ আর কি বললাম? তড়িৎ। তড়িৎ আবেশটা পরে পড়াচ্ছি। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, একটি পরীক্ষা। চলো একটা পরীক্ষা করি। আমি জাস্ট পরীক্ষাটা বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে পরীক্ষাটা করা আছে বেলুন সোয়েটার দিয়ে, যেটা আমি বারবার উদাহরণ দিচ্ছি। ধরো আমি একটা বেলুন চয়েস করেছি, আর আমার গায়ে সোয়েটার আছে, যদি এখন সোয়েটার নাই, উলের সোয়েটার থাকতে হবে, উল মানে এরকম নয়, এগুলো উল নয় কিন্তু, হ্যাঁ উলের সোয়েটার নেবে। এটা হবে কিনা আমি ঠিক জানি না, উল হলে সবথেকে ভালো। উল বুঝো তো, একদম যেগুলো মায়েরা হাতে বুনতো আগে, ওরকম কাইন্ড অফ উল। এরকম উলের সোয়েটার তুমি পরে আছো, আর দুটো বেলুন নিয়েছো, বেলুনগুলো একই। এবার দুটো বেলুন নিয়ে আসছিস কেন ভাই? এখানে এসে বোঝাবি পড়া, পড়াটা শোন না। পড়া না শুনে দাঁত কেলাচ্ছিস, দাঁত সুন্দর হয়েছে নাকি পরিষ্কার দাঁত দেখাচ্ছিস? দুটো বেলুন নিলাম, বেলুন নিয়ে কি করছি আমি? এরকম করে সোয়েটারে ঘষছি, পিঠে হোক না, সোয়েটারে ঘষে নিলাম বেলুন দিয়ে। বেলুন দুটো যেখানে ফু দিয়ে বন্ধ করে সেখানে দুটো সুতো নিয়েছি, ঘষার পর আমি সুতোটাকে নিয়ে টেনে এরকম করে রেখে দিয়েছি, দূরে দূরে রেখেছি। এবার যদি আমি সুতোটাকে আস্তে 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 কাছে নিয়ে যাই, দেখবো বেলুন দুটো সরে যাচ্ছে। বেলুন দুটোর মধ্যে বিকর্ষণ হচ্ছে, কেন হলো? দেখো তাহলে দুটো বেলুনকে যখন একই সোয়েটারে ঘষেছি, তাহলে সোয়েটার হয় দুটো বেলুনকে একই আধান দিয়েছে অথবা একই আধান নিয়েছে। অর্থাৎ যেহেতু সোয়েটারটা একই, তাই দুটো বেলুনকে ঘষলে বেলুনের মধ্যে কি সম আধান তৈরি হয়েছে, হ্যাঁ না বলো? তো সম আধান তৈরি হয়েছে বলেই তাদেরকে কাছে আনলে তারা পরস্পরকে কি করছে স্যার? বিকর্ষণ করছে। তাহলে সম আধান পরস্পরকে কি করে স্যার?
বিকর্ষণ করে। এবার ধরো আমি একটা বেলুন নিলাম, একটা সোয়েটারে ঘষলাম, আর একটা বেলুন আর একটা সোয়েটারে ঘষছি, ঠিক আছে? এবার আমি যদি ওই সোয়েটার আর এই বেলুনকে নিয়ে আসি, তারা পরস্পরকে কি করবে স্যার? আকর্ষণ করবে। তাহলে বেলুনের সাথে সোয়েটারকে ঘষলে দেখা যাচ্ছে বেলুনে এক আধান তৈরি হচ্ছে, সোয়েটারে আর একটা আধান তৈরি হচ্ছে। তাহলে এরা কি বিপরীত আধান? হ্যাঁ না না বলো। তাহলে বিপরীত আধান পরস্পরকে কি করবে? এটা কি প্রমাণিত হয়? হ্যাঁ না না বলো। এই প্রমাণটাকে আমরা এই শ্রেণী দিয়েও করতে পারি। দেখো উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝো। ধরো আমি কাঁচ নিয়েছি, আর ধরো আমি নিয়েছি কাঠ। ভালো করে বোঝো। আমি বলো কাঁচের সাথে রেশমকে ঘষেছি, কাঁচে কি আধান হবে স্যার? ধনাত্মক। রেশমে কি আধান হবে স্যার? ঋণাত্মক। আবার ধরো রেশমকে কাঠের সাথে ঘষেছি, রেশমে কি আধান হবে? ধনাত্মক। আর কাঠে কি হবে? ঋণাত্মক। এবার আমি দুটো রেশমের টুকরোকে যদি কাছাকাছি নিয়ে চলে আসি, তারা কি পরস্পর আকর্ষণ হবে? হ্যাঁ না না বলো। কেন স্যার? যখন কাঁচের সাথে রেশমকে ঘষেছিলেন, সেই রেশমের টুকরোতে কি হয়েছে স্যার? ঋণাত্মক। আর আরেকটা রেশমের টুকরো যেখানে কাঠের সাথে ঘষেছিলেন, সেটাতে কি হয়ে গেছে? ধনাত্মক। এবার ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে কি করবে স্যার? আকর্ষণ করে নেবে। সেই রকমই কাঁচে কি ছিল স্যার? পজিটিভ। কাঠে কি ছিল? নেগেটিভ। এরা পরস্পরকে কি করে নেবে স্যার? আকর্ষণ করে নেবে। হ্যাঁ না না বলো। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। ক্লিয়ার? টপিকটা আমাদের কি আবার বলছিলাম, আলোচনা করবো তড়িদাবেশ। এতদূর পর্যন্ত কি সমস্যা বলতে পারো আমাকে? কোন জায়গায় ডাউট? তড়িৎ আবেশ বা তড়িদাবেশ, কোন জায়গায় ডাউট আছে? সমস্যা বলে ফেল আমাকে। বাড়ি গিয়ে মায়ের কানে কানে ফিস করে বলিস না যে স্যার মা আমি কিছু বুঝছি না, স্যার কি পড়াচ্ছে, আমাকে বল। কোনটা? বিজ্ঞানী সিবেক এটা পরীক্ষা করে দেখেছেন, বিভিন্ন পদার্থের সাথে বিভিন্ন পদার্থকে ঘষে ঘষে বার করেছেন যে এর মধ্যে ধনাত্মক হয়। তো যার সাথে ধরো পশমের সাথে সবকে ঘষলাম, পশমের সর্বদা ধনাত্মক হচ্ছে, তাহলে পশমকে সব থেকে উপরে রাখলাম। বুঝতে পারছো ব্যাপারটা? এবার কাঁচের সাথে বাকিগুলোকে ঘষছে, সব ঋণাত্মক হচ্ছে, কিন্তু কাঁচের সাথে পশমকে ঘষলে কাঁচে কি হচ্ছে? ঋণাত্মক, তখন কাঁচকে সেকেন্ডে রাখলাম। এইভাবে তিনি বারবার পরীক্ষা করেছেন, একদিনে নয়, দুদিনে নয়। বসলাম আর তোমাদের মতো পড়া হয়ে গেল ওরকম নয়। এটা করতে হয়তো তার 1-1.5 বছর 2 বছর সময় লেগেছে, তাই না? ওই 1-1.5-2 বছর ধরে শুধু এই ঘষেই গেছে সারা জীবন, তাই না? আর তোমরা কি 10 মিনিট পড়া হয়ে গেছে, মা হয়ে গেছে পড়া, চলো বন্ধ, পরের দিন দাঁত কেলিয়ে চলে আসছি, হ্যাঁ স্যার পড়া হয়ে গেছে, পড়া হচ্ছে আর পারছে না, তাই না? তো এরকম করলে তো হবে না। সময় দাও পড়তে, পড়া। বাড়িতে ভালো রান্না হলে মা সময় দিয়ে রান্না করে তো, এমন তো নয় যে বিরিয়ানি বসালাম, এই চল বিরিয়ানি হয়ে গেছে, 5 মিনিটে বিরিয়ানি হলো কি করে? ও মাকে কোশ্চেন করছিস 5 মিনিটে বিরিয়ানি রান্না হলো কি করে, আর মা যখন কোশ্চেন করছে 10 মিনিটে পড়া হলো কি করে, তখন না আমার হয়ে গেছে, না আমার হয়ে গেছে 10 মিনিটে পড়া। আমাকে লজিকে পারবি না কোনোদিনও। চল বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কথাটা ঠিক বললাম তো বাবা? বল। ভালো রান্না করতে গেলে তো সময় লাগে না? তাহলে একটা ছেলে বা মেয়ে যখন ভালো পড়াশোনা করে, তো ভালো পড়াশোনা করতে গেলেও তো সময় লাগবে। ভালো পড়াশোনা মানে পড়াশোনাটাকে তুমি যদি ভালো করে অ্যাবজর্ব করতে চাও। দেখো আমি ছোটবেলায় না যদি পড়তাম, তাহলে আমি এরকম ভাবে তো পড়তে পারতাম না। পড়াই তো অনেক স্যারই, কত স্যার আছে অনলাইনেও পড়াই, না পড়াই। যদি তুমি অনলাইনে আমার কমেন্ট দেখবে, কমেন্ট সেকশন অনেকেই ভালো ভালোই লেখে, খারাপ খুব একটা লেখে না, যদি লেখে সেটা পার্সোনাল শত্রু হয়তো, বা ক্লাসে কাউকে নিশ্চয়ই পিটিয়েছিলাম, সেই গিয়ে লিখে এসছে যে স্যার আপনি পড়াতে পারেন না, এরকম অনেকে লেখে। চলো আচ্ছা তড়িদাবেশ, চলো আসি তড়িদাবেশে। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। চলো তড়িদাবেশ ব্যাপারটা কি স্যার? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে বলে কি সবসময় ভালো ভালো বন্ধু বানাবি, খারাপ বন্ধুর সাথে মিশে তুইও খারাপ হবি। এই কথাটা তো বলে অবভিয়াসলি, যে তুই সবসময় চেষ্টা করবি যারা পড়াশোনা করে তাদের সংস্পর্শে থাকতে, কাছাকাছি। তাহলে কি হবে? তাহলে কি হবে? তার ভালো গুণগুলো তার মধ্যে আসবে। হ্যাঁ না বল। তুই ধর এমন একটা ছেলে যে উচ্ছন্নে প্রায় যাবে যাবে এরকম একটা অবস্থা, উচ্ছন্নে মানে তোরা নিজেই বুঝে গেছিস, আমার আর বলার দরকার নাই। ঠিক আছে, একজনকে টার্গেট করে কোনো লাভ নাই। ওরে বাবা, তো ও উচ্ছন্নে গেছে তুমি জানলে কি করে? ঠিক আছে চলো এসো ক্লাসে দেখ করো। তো বেসিক্যালি তাই বলে তো। এবার দেখো সেই ছেলেটা, যে ছেলেটা ধরো মোটামুটি ওই রকম চলেই যাচ্ছে, মানে পড়াশোনা করছে না, নিজেকে ভাবছো নাকি না, ওকে ঠিক আছে ছাড়ো, কাউকে আঙুল তোলার আগে জানবে 4টে আঙুল তোমার নিজের দিকে আছে, এটা ভেবে কারোর দিকে আঙুল তুলবা। চলো দেখো এইদিকে তাকা, ওই তাকাই
এটা কি বর্ণনগর মিশনের ছেলে? এটা মিশন মিশন বর্ণনগর মিশনে পড়িস না কোথায়? হ্যাঁ বুঝে গেছি, চল। এইসব বুদ্ধি এই মিশনের ছেলে মেয়েদের মাথায় আছে। চল জোকস অ্যাপার্ট, সবাই ভালো পড়াশোনা করছে। চলো আমি ধরে নিচ্ছি যে আমি কোনো একটা খারাপের সাথে মিশছি, কনসিডার করো। চলো তোমরা খুব ভালো সবাই। তো আমি যদি কোনো একটা খারাপের সাথে মিশি, আমার বাড়ির লোক কি বলবে আমাকে? যে ওর খারাপ জিনিসগুলো তোর মধ্যে চলে আসবে। ও কি আমাকে ইনজেকশন ভরবে, চলো খারাপ জিনিস নাও, নাকি মুখ চলে যায় খারাপ জিনিসগুলো নে? ওরকম তো হয় না। ওরকম কি হয়? জাস্ট ভাবো ওরকম কি হয়, নাকি মিশতে মিশতে সেই খারাপ জিনিসগুলো তার মধ্যে চলে আসে? হ্যাঁ না বলো? মিশতে মিশতে। যেমন ধরো তুমি, আবার ভাই শোন না রে, তুমি যদি কোনো একটা এরকম ছেলের সাথে বা বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে মেশো যে পড়াশোনা কম করে, তাহলে সেও তোমাকে কি পড়াশোনা কমই করতে দেবে। তার কারণ কি, ও তো কারোর সাথে বকবে, ফোনে চ্যাট করবে যে চলো, তাহলে ওই টাইমগুলো তো দরকার, সেই টাইমগুলো দেবে না। তো বেসিক্যালি আমরা কি বলতে চাইছি, কথার মানে ধরো, কথার মানে ধরো, ধরো এইটা হচ্ছে সেই বন্ধুটা যে বন্ধুটা পড়াশোনা করে না, ঠিক আছে? চলো এটা একটা কাঁচ দণ্ড, এটা একটা কাঁচ দণ্ড, ঠিক আছে? সেই বন্ধুটাকে ভাবতে পারো কাঁচ দণ্ডরূপী বন্ধু, নাকি কাঁচ দণ্ডরূপী বন্ধু বা বান্ধবী। কারণ মেয়েদের তো আবার বান্ধব না, মেয়েরাও এখন বন্ধুই বলে, চল ভাই ভাই তো সব বলে, সব ভাই চল। তাহলে কাঁচ দণ্ডরূপী সেই বন্ধু, আর তুমি একটা নিরীহ বালক বালিকা, কাইন্ড অফ এরকম, ঠিক? নিরীহ দেব শিশু, কাইন্ড অফ, তুমি নিজেকে ভাবো সেটা দেব শিশু, ঠিক আছে? তো এরা একটা দেব শিশু, তুমি এখানে আছো, তোমার মনের মধ্যে কিচ্ছু পাপ নাই, খারাপ কিছু নাই, তুমি একদম সুন্দর অবস্থায় আছো। ক্লিয়ার? তাকাবে প্লিজ। ওকে বল, তাহলে আমি অন্যভাবে বোঝাবো, এভাবে বোঝাবো না যদি না বুঝতে চাস। এইভাবে ঠিক আছে, এইভাবে মাথায় ঢুকবে নাকি? আরে ছেলে সাংঘাতিক। চল জোকস আই, এই মানে পড়াতে আই, জোকস আই বলছি। চল তাহলে এটা কি একটা কাঁচ দণ্ড? হ্যাঁ না বলবে? এই কাঁচ দণ্ডের মধ্যে কি আধান আছে? চল ধরেলে প্লাস আধান, মানে এ উচ্ছন্নে যাবে যাবে এরকম একটা অবস্থা, এরকম কি কাঁচে প্লাস, ঠিক আছে প্লাসই ধরি না, ভালো দিক দিয়ে উচ্ছন্নে যাচ্ছে, পড়াশোনা করছে, চলো প্লাস আছে। ক্লিয়ার? এটুকু ধরো। এবার তুমি বলো তো এ প্লাস আছে মানে এ কাকে আকর্ষণ করতে চাইবে? মাইনাসকে। হ্যাঁ না বলো? এবার তুমি যে দেব শিশু এখানে দাঁড়িয়ে আছো, তোমার মধ্যে প্লাসও আছে মাইনাসও আছে, তুমি বদমাশও আছো, তুমি ভালো আছো, কারণ তোমার ভালো দিকটা সবাই দেখছে, খারাপ দিকটা কেউ দেখেনি এখনো। মানে এর ভেতরে কি প্রোটন আছে? হ্যাঁ না বলো? এর ভেতরে কি ইলেকট্রনও আছে? হ্যাঁ না বলো? প্লাস কাকে আকর্ষণ করবে, প্রোটন না ইলেকট্রনকে? ইলেকট্রনকে। তো ও কি করবে, এর মধ্যে থাকা ইলেকট্রন গুলোকে না এদিকে জোর করে টেনে নেবে। হ্যাঁ না বলো? জোর করে ও কি করবে, টেনে নেবে। কেন? প্লাস মাইনাসকে আকর্ষণ করছে। আর এর ভেতরে থাকা প্রোটন গুলোকে ও দূরে দূরে ঠেলে দেবে। হ্যাঁ না বলো? দূরে দূরে ঠেলে দেবে। তাহলে এই বস্তুর মধ্যে দেখো প্লাস আর মাইনাস গুলো কি হয়ে গেল স্যার? আলাদা আলাদা হয়ে গেল। হ্যাঁ না বলো? আলাদা আলাদা হয়ে গেল। তাহলে একটি আধানের উপস্থিতিতে অন্য একটা বস্তুতে তার বিপরীত আধান নিকটবর্তী জায়গায়, দেখো নিকটবর্তী জায়গা, হ্যাঁ না বলো? তাহলে কোন একটি আধানের উপস্থিতিতে অন্য একটা বস্তুর নিকটবর্তী জায়গায় ওই আধানের বিপরীত আধান তৈরি হওয়া, আর দূরবর্তী জায়গায় সেই আধানের সম আধান, হ্যাঁ না বলো, তৈরি হওয়ার যে ঘটনা তাকে কি বলা হয়? তাহলে এটা কি একটা আধান? এই আধান অন্য একটা নিস্তরিত, এটা কি নিস্তরিত? হ্যাঁ না বলো? নিস্তরিত বস্তুর নিকটবর্তী, এটা কি নিকটবর্তী জায়গা তার? হ্যাঁ স্যার। নিকটবর্তীতে দেখো বিপরীত আধান, আর এটা কি দূরবর্তী জায়গা? হ্যাঁ স্যার। দূরবর্তী জায়গায় কি তৈরি করেছে? সম আধান তৈরি হওয়ার যে ঘটনা তাকে কি বলা হয়? তড়িদাবেশ। তাহলে এটাকে কি বলছি আমরা? তড়িদাবেশ। তার মানে দেখো এটা সেই বন্ধু যে তোমাকে ইনফ্লুয়েন্স করছে যে চল আমরা পড়াশোনা করব না। গেল? তো এটা হচ্ছে সেই প্লাস, সে তোমাকে ইনফ্লুয়েন্স করছে। দেখো ইনফ্লুয়েন্সড হয়ে কি হয়ে গেছে? মাইনাস প্লাস হয়ে গেছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলছি? তড়িৎ আবেশ। ক্লিয়ার? তড়িৎ আবেশ মানে কি? আমার আবেশে তোমার মধ্যে তড়িৎ তৈরি হচ্ছে। হ্যাঁ না বলো? যে আমি তোমাকে ইনফ্লুয়েন্স করছি, আবেশ দিচ্ছি, চল তুই তড়িৎ কর, তাহলে এরকম ঘটনা ঘটছে, এটাকে বলে তড়িৎ আবেশ। আচ্ছা এবার বলতো
এবার বল, যদি আমি এই প্লাসটাকে জীবন থেকে সরিয়ে দিই বন্ধুটাকে, তাহলে তুই কি আবার নর্মাল হয়ে যাবি? হ্যাঁ স্যার, কারণ প্লাস মাইনাস গুলো আবার এক হয়ে যাবে। হ্যাঁ না বল? তাহলে সেই খারাপটাকে জীবন থেকে যদি সরিয়ে দাও, তাহলে তোমার মধ্যে কি হবে? ওই জিনিসটা আবার নর্মাল ট্র্যাকে আসবে, ঠিক আছে? কিন্তু দুর্ভাগ্য এটাকে সরাতে পারবে না, তাই না? ওটাই তো কঠিন, কাঁদবা দুদিন নাকি? আমার প্রিয় বন্ধু, হ্যাঁ হ্যাঁ, ধারালো কাজ সরানো যাবে না, সেটা তো কষ্ট হবে, হাত কাটবে, কষ্ট তো হবেই, কিন্তু সরিয়ে দিলে জীবনটা কি থাকবে? ভালো থাকবে। চলো, ব্যাপারটা বুঝতে পারলাম। এবার একে যদি সরিয়ে দিই, তাই তো স্যার আবার এক হয়ে গেল। কিন্তু তাহলে আপনি কেন এই কথাটা আমাকে বললেন যে অনাহিত বস্তুকে আহিত করার একটি পদ্ধতি তড়িতাবেশ? কারণ যদি আমি এই আধানটাকে সরিয়ে নিই তো আর তড়িৎ থাকছে না, হ্যাঁ না বলো? চলো ব্যাপারটা এবার বোঝার চেষ্টা করি। আমি যদি এখানে একটা তার যোগ করে দিই, তার, তাহলে এখানে একটা তার যোগ করলে তারটা যদি তামার হয়, তামা কি সুপরিবাহী পদার্থ? হ্যাঁ স্যার। তামা যদি সুপরিবাহী পদার্থ হয়, তাহলে এই প্লাস আধানগুলো কি এই তামার মধ্য দিয়ে চলে যাবে? হ্যাঁ না বলতো? তাহলে এই প্লাস আধানের মধ্য দিয়ে যদি তামার পদার্থের মধ্য দিয়ে চলে যায়, কেন চলে গেল? বিকজ এটা কি পরিবাহী? সুপরিবাহী। সুপরিবাহী বলে যেতে পারলো। তাহলে এই কাগজের টুকরোটা যেটা আমরা নিয়েছিলাম, এই কাগজের টুকরোর মধ্যে কি আর কোনো প্লাস আধান থাকবে? না স্যার। তাহলে এটা কি আধান হয়ে যাবে স্যার? মাইনাস। বল এবার কি আধান হয়ে গেল? হ্যাঁ না বল? তাহলে আবেশের মাধ্যমে কোনো একটা বস্তুর মধ্যে কি করে আমি তড়িৎ সঞ্চার করতে পারবো? প্রথমে তার মধ্যে আবেশ ঘটাও, আবেশ ঘটিয়ে দিলে পরে তারপর তুমি কি করো? একটা তার যোগ করে প্লাস গুলোকে বার করে দাও, তাহলে পরে যেটা পড়ে থাকবে সেটা তো আহিত হয়ে গেছে। হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? ব্যাপারটা বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি ব্যাপারটা? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে বল তো, আবেশ আর আকর্ষণ এর মধ্যে কোনটা আগে ঘটে? আবেশ না আকর্ষণ? আবেশ। দেখ, আবেশ আগে হচ্ছে তবেই তো আকর্ষণ ঘটবে। হ্যাঁ না বল? কারণ মাইনাসটা আগে আসছে। তাহলে তড়িৎ আবেশ আর আকর্ষণের মধ্যে আবেশ আগে ঘটে। এটা চুম্বকে বোধহয় পড়েছে নাকি? চুম্বক আকর্ষণের পূর্বে আবেশ হয়। ক্লিয়ার হয়েছে? অনেকগুলো নেল পেরেক ছিল, মনে পড়ছে পরপর? এটা সবার ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? চলো এবার পড়বো আমরা বিখ্যাত কুলম্বের সূত্র। কুলম্ব, অগাস্টিন দা কুলম্ব একটা সূত্র দিলেন বিভিন্ন ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে। অর্থাৎ এই সূত্রটা তার মাথায় চলে এলো, হঠাৎ করে একদিন লিখে দিলাম, চলো মন হলো কিছু কবিতা লিখে দিই, ওরকম নয় ভাই। এটা নিয়ে তিনি ডিটেল পড়াশোনা করেছিলেন। কত সালে? মোটামুটি 1785 সাল। চার্লস অগাস্টিন দা কুলম্ব স্থির আধানের ওপর বিভিন্ন রকমের পরীক্ষা করছিলেন। এই পরীক্ষা সংক্রান্ত একটা সূত্র তিনি প্রকাশ করলেন। সূত্রটা কি ছিল? ধরো দুটি বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান, তারা যদি কিছুটা দূরে থাকে, তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, তাহলে এই দুটি বিন্দু আধান এদের মধ্যে কি একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতে পারে? হ্যাঁ স্যার। কি করবে স্যার? বল, যদি প্লাস প্লাস হয় অথবা মাইনাস মাইনাস হয়, কি হবে স্যার? বল, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস হলে কি হবে? বিকর্ষণ বল। হ্যাঁ। আর প্লাস মাইনাস হলে কি হবে স্যার? আকর্ষণ। তাহলে মহাকর্ষে যেটা শুধুমাত্র আকর্ষণ ছিল, কুলম্বের সূত্রে সেটা আকর্ষণ বা বিকর্ষণ। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? মহাকর্ষে যেটা ছিল শুধুমাত্র আকর্ষণ, এখানে সেটা কি আকর্ষণ বা বিকর্ষণ। তাহলে বলছে দুটি বিন্দু আধানের মধ্যে, যেটা আমরা মহাকর্ষতেও পেয়েছিলাম, দুটি বিন্দু বস্তুর মধ্যে। হ্যাঁ না বল? আজকে সেটা ফর্মুলা লিখতে দেওয়া ছিল, অনেকে লিখতে পারোনি, পরদিন পিটাবো আমি, ঠিক আছে? যে মহাকর্ষ সূত্র লিখতে পারোনি। তো দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা কি কোথাও পড়েছি? হ্যাঁ না বলতো? নিউটনের মহাকর্ষ সূত্র। দুটি বিন্দু বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ভর দুটির গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখ, এটা তো তাই সূত্র। কি এখানে শুধু ভরের পরিবর্তে কি লিখে দেওয়া আছে? আধান। সূত্রটা হচ্ছে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের। সূত্রটা এভাবে মনে রাখবো, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই ক্রিয়াশীল বল, খুব ভালো, এই ক্রিয়াশীল বল তাদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এইটা হচ্ছে সূত্র, মুখস্থ করতে হবে। এবার সূত্রটার ব্যাখ্যা আমি দিচ্ছি, দেখো সূত্রটার ব্যাখ্যা। চলো শুরু করি। তাহলে ধরো এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান। স্যার এগুলো তো দেখে বিন্দু আধান লাগছে না,
তাহলে স্যার বিন্দু বস্তু বা বিন্দু আধান জিনিসটা কি, ভালো করে তাকাবে। বিন্দু আধান, আচ্ছা এই দুটোকে কি বিন্দু আধান লাগছে না? আচ্ছা উদাহরণ 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 ধরো আমি আর বৈভব দুজন আমরা ভাবছি, আমরা কি বিন্দু বস্তু কোনোদিনও হব না স্যার? আপনার বিন্দু কি করেছে, এত বড় পাহাড়ের মতো শরীর নিয়ে বসেছেন, বিন্দু নয়। এবার ধরো আমরা যদি এই ডিস্টেন্সটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি, বাড়াতে বাড়াতে অনেক দূর চলে গেল, তাহলে আমি কি এখন বৈভবকে অ্যাজ এ বিন্দু আকারে দেখবো? হ্যাঁ না বলো? অনেক দূরে চলে গেলে তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা যদি তাদের ব্যাসের তুলনায় অনেক বড় হয়, তাহলে তাদেরকে কি বিন্দু বস্তু আকারে ধরা যেতে পারে? হ্যাঁ না বলো? তার মানে আমরা মহাকর্ষ সূত্রে যে বিন্দু বস্তুর কথা বলছিলাম, কোনো বস্তুই বিন্দু বস্তু নয়, কিন্তু আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য তাদেরকে কি বিন্দু বস্তু ধরে নিই। কেন? যাতে করে তাদের মধ্যবর্তী দূরত্বটাকে অনেক বেশি, এই সেন্সে। তাহলে বিন্দু আধান বা বিন্দু বস্তুর অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নাই, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি অনেক বেশি হয় তখন তাকে অ্যাজ এ বিন্দু বস্তু কনসিডার করতে আমরা পারবো। হ্যাঁ না বলো? যেমন সূর্য বিন্দু বস্তু না স্যার, পৃথিবী বিন্দু বস্তু না, কিন্তু সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব 15 কোটি কিলোমিটার। এবার মাঝখান থেকে যদি সূর্য আর পৃথিবীকে দেখো তাহলে দেখবা বিন্দু বিন্দু আকার আছে। হ্যাঁ না বলো? যেমন এখান থেকে আমরা শুক্র গ্রহকে বিন্দু আকারে দেখছি, ওকে বিন্দু নাকি, তো বিশাল বড় একটা গ্রহ, কিন্তু তাকে বিন্দু আকারে তো দেখছি। তার থেকে আমাদেরকে চাঁদ মনে হয় অনেক বড়। হ্যাঁ না বল? কিন্তু চাঁদ তো পৃথিবীর কাছে আছে। ইয়েস অর নো? বুঝতে পারছি ব্যাপারটা? কনসিডারেশন ক্লিয়ার? তাহলে বিন্দু আধান বিন্দু বস্তু বুঝাতে পারলাম। এবার আমরা ভরকে কি হিসেবে ধরতাম রে? এম নাকি রে? এটাকে M1 আর এটাকে M2। মাথায় রাখবি আধানকে আমরা Q1 আর Q2 আকারে ধরবো। কেন ধরবো জানি না, এইভাবে ধরবো Q1 আর Q2। তাহলে একটা আধানকে কি ধরলাম? Q1, আর একটা আধানকে কি ধরলাম? আর তাদের মধ্যবর্তী দূরত্বকে কি ধরলাম? R। এবার বল কুলম্ব কি বলছে? বলছে এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে ক্রিয়াশীল বল, তাহলে ক্রিয়াশীল বল F হলে আমরা কি লিখতে পারবো? স্যার F সমানুপাতিক Q1 Q2 কোথাও কি দেখেছিস এরকম? হ্যাঁ না বল? কোথায় দেখেছিস? মহাকর্ষ সূত্রে কি ছিল? M1 M2। ঠিক বলছি তোরে? এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে F সমানুপাতিক কত হবে? 1/r²। হ্যাঁ না বল? মনে পড়ছে একই। তার মানে তুই ভাবতে পারিস কুলম্ব কি করেছে? নিউটনকে টুকেছে। হ্যাঁ না বল? যেমন কতটা টুকিস। তাহলে কুলম্ব কি নিউটনকে টুকেছে? না দুটো একই রকম ফোর্স, আমরা এরকম ভাববো না। ক্লিয়ার? এরপর কি আমরা করেছিলাম? দুটোকে যোগ করেছিলাম, মনে পড়ছে? তাহলে আমরা কি লিখেছিলাম? বা F সমানুপাতিক কি লিখেছিলাম? Q1 Q2 বাই, বলো এটাই কি পেয়েছিলাম? এইটাই পেয়েছিলাম। আর এই সমানুপাতিক চিহ্ন যদি তুলে দাও তাহলে F সমান একটা ধ্রুবক। বল আগেরটাতে ধ্রুবক কি লিখেছিলাম? G লিখেছিলাম, মনে পড়ছে? এখানে G লিখবো না, এখানে আমরা লিখবো K ড্যাশ। এই K ড্যাশ লিখছি, কেন লিখছি তার কারণ আছে, শোনো। K ড্যাশ Q1 Q2 বাই কত লিখবো স্যার? R²। এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এই যে K ড্যাশটা দেখছো, এই K ড্যাশটা কি সমানুপাতিক ধ্রুবক? হ্যাঁ না বলো? সমানুপাতিক ধ্রুবক, কিন্তু কেমন? অশূন্য। হ্যাঁ না বল? অশূন্য ধ্রুবক। অশূন্য কেন স্যার? যদি K ড্যাশের মান শূন্য হয়ে যায় তাহলে কি হবে? F এর মান কত হয়ে যাবে? শূন্য হবে কোনোদিনও না স্যার। তাহলে এটা কিসের? সমানুপাতিক ধ্রুবক। এটা কিসের উপর নির্ভর করে স্যার? এটা মাধ্যমের উপর নির্ভর করে। এটা কিসের উপর নির্ভর করে? মাধ্যমে। বলতো মহাকর্ষ সূত্র কি মাধ্যমের উপর নির্ভর করেছিল? তাহলে মহাকর্ষ সূত্রকে আমরা সর্বজনীন বলতে পেরেছিলাম, এটা কি সর্বজনীন হবে না? তাই কুলম্বের সূত্র কিন্তু সর্বজনীন হবে না। মহাকর্ষ সূত্র সর্বজনীন ছিল কেন? কারণ মহাকর্ষ মাধ্যমের উপর নির্ভর করে নি, কুলম্বের সূত্র মাধ্যমের উপর নির্ভর করে। মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তখন সুইচ আছে দিদা। ক্লিয়ার? এবার মাধ্যমের উপর নির্ভর করে। এবার দেখো এই K ড্যাশের মান আমাদের দুটো একক পদ্ধতি আছে। এই K ড্যাশের মান আমাদের দুটো একক পদ্ধতি আছে, কি কি বলতো? একটা CGS আর একটা SI। তাহলে আমাদের এই K ড্যাশের মান CGS এ হবে আলাদা, SI এ হবে আলাদা। তাই মাথায় রাখবি K ড্যাশের মান CGS আর SI কি হবে? আলাদা আলাদা। তাহলে K ড্যাশের মান CGS আর SI কি হবে স্যার? আলাদা। কি হলো ব্যাপারটা? কটা থেকে পড়া? হ্যাঁ তো 7:20 দেবো। আমি কি করবো বাবা বলতো এবার?
চলো আমার তো নিতে ডায়াগোনাল ছিল কিছু করেন, আমি 7টা 20 25 ছাড়তে পারবো না, আমার তো এটা টাইম, আমার এটাই তো টাইম। আমি 5:30 থেকে 7:30 পর্যন্ত পড়াই, আমি 7টা 20 25 ছাড়তে পারবো, তার বেশি তো ছাড়তে পারবো না। 20 25 বেরিয়ে যাবা, বা আমার যদি লেট হয় 20তে বেরিয়ে যাও, ঠিক আছে? চলো এদিকে দেখো, তাহলে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি কি হবে? আলাদা। তাহলে কে ড্যাশ এর মানটা সিজিএস আর এসআই কি হবে? আলাদা। সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ কে 1/k দ্বারা লেখা হয়। কি দ্বারা লেখা হয়? 1/k দ্বারা, 1/k দ্বারা লেখা হয়। যেখানে কে দ্বারা লেখা হয়, যেখানে কে কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। কি জিনিস পরে বোঝাচ্ছি আমি। তাহলে বলতো এফ সমান কত লিখবো? কে ড্যাশের জায়গায় কি লিখে দেবো? 1 ইন্টু যা ছিল তাই থাকবে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাই কি হবে? হ্যাঁ না না বল। ঠিক বলছি তো? এটাই কি হবে? হ্যাঁ না না বল। কেটার নাম কি বললাম আমরা? কেটার নাম কি বললাম? মাধ্যমের পদ্ধতি ধ্রুবক। মাথায় রাখবি শূন্য মাধ্যমে কে এর মান কত হয়? 1। তাহলে বলতো শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? 1। শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? 1। তাহলে কুলম্বের সূত্র শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। কেন রে? কে এর মান কত হয়ে গেছে? কে এর মান কত হয়ে গেছে? 1। হ্যাঁ না না বল। তাহলে কুলম্বের সূত্র শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতি কত হবে স্যার? কে এর মানটা যদি 1 করে দেন তাহলে এফ সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 Q2 বাই আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকছে না? এই মাথায় ঢুকছে না? এবার আর ঢুকবে না। এসআই পদ্ধতিতে যেটা তুমি কে ড্যাশ দেখছিলা, সেই কে ড্যাশটাকে লেখা হয় 1/4 পাই। পাই বুঝিস? 22/7 পাই এপসাইলন দ্বারা লেখা হয়। এই চিহ্নটাকে বোঝো। এইটা এরকম নয়, এইটার নাম হচ্ছে এপসাইলন। কি বললাম? দেখো তোমাদের বই লেখা আছে, চিন্তা করো না। এপসাইলন, এটাকে বলা হয় এপসাইলন। চিহ্নটার নাম কি বলতো? এই চিহ্নটার নাম কি? বিটা। জানো? এই চিহ্নটার নাম জানো কি? ডেল্টা। এই চিহ্নটার নাম হচ্ছে কি বলতো? গামা। এগুলো গ্রিক লেটার। হ্যাঁ, গ্রিক লেটার। তেমনি এটা হচ্ছে একটা গ্রিক লেটার, এটা হচ্ছে এপসাইলন। তাহলে কে ড্যাশ কে কি দিয়ে লিখছি আমরা? 1/4 পাই এপসাইলন। এপসাইলন, যেখানে এপসাইলনকে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলে। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা মানে কি? এপসাইলন বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন হবে। জলের একরকম, বায়ুর একরকম, সেরকমই তেলের একরকম। তো এপসাইলনটা মাধ্যম ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর নির্ভর করে। সেজন্য কুলম্বের সূত্রটা কি হবে? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই কত হবে? আর স্কোয়ার। এইটা হচ্ছে কুলম্বের সূত্র। একই জিনিস, 1/4 পাই এপসাইলন বসে গেল। কিন্তু শূন্য মাধ্যমে এপসাইলন 0, এটার উচ্চারণটা এইভাবে করবি, এপসাইলন নট। দেখবি নোটসে লেখা আছে, এটাকে বলা হয় এপসাইলন নট। তাহলে শূন্য মাধ্যমে এপসাইলনকে এপসাইলন নট দ্বারা লেখা হয়, এবং এপসাইলন নটের মান হয় 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10⁻⁻12
কুলম্ব স্কয়ার নিউটন -1 মিটার -2, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে তার মান, এবং মিটার টু দি পাওয়ার -2, এবং 1/4 পাই এপসাইলন নট, এটা মানে মনে রাখবি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, এটা হয়। এই জিনিসটা তোদেরকে একটু মনে রাখতে হবে। যারা অ্যাডভান্স স্টাডি করতে চাইছো, যারা অ্যাডভান্স স্টাডি করতে চাইছো না, তারা এত দূরই শেষ, আর এগুলো পড়ার দরকার নাই। যারা অ্যাডভান্স স্টাডি করবে তারা এগুলো পড়বে। ক্লিয়ার? তাহলে এফ এর মান কত দাঁড়াবে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। যখন আমরা মান বসাবো না, শুধু এইটা লিখবো, আর এই মানটা দাঁড়াবে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র, এটা লিখে রাখছি এখানে, এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কুলম্বের সূত্র। তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রর কে ড্যাশ সমান কত লিখলাম? 1/4 পাই এপসাইলন, যেখানে এপসাইলন কে মাধ্যমের তড়িৎভেদ্যতা বলছি, এবং এফ সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে এপসাইলন কে বলছি মাধ্যমের তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন কে আমরা এপসাইলন নট বা শেষে একটা 0 দিয়ে লিখি। এপসাইলন 0 মান 8.854 × 10⁻12, এবং 1/4 পাই এপসাইলন 0 গোটাটার মান কত? 9 × 10⁹, সেজন্য তা লিখেছি। যারা পারবে তারা এটা করবে, যারা পারবে, যারা পারবে না দূরে থাকবে। ক্লিয়ার? যারা পারবে না দূরে থাকবে, কোনো ব্যাপার নাই, কোনোদিন পরীক্ষা আসবে না। যারা পারবে তারা করবে, মিশন অবভিয়াসলি করবে। হ্যাঁ, যারা মিশনে পড়ছো। ক্লিয়ার? ক্লিয়ার? চলো, তড়িৎ ভেদ্যতা আর পরাবৈদ্যুতিক ধ্রুবক। তড়িৎ ভেদ্যতা কি জিনিস? একটু আগে এপসাইলনটাকে তড়িৎ ভেদ্যতা বললাম। এটা একটা মাধ্যমের প্রকৃতি, যে কোনো একটা মাধ্যমে দুটি আধান থাকলে তার উপর কত বল প্রয়োগ হবে সেটা নির্ভর করছে এপসাইলনের দ্বারা। যেমন তেলের একরকম, জলের একরকম, বায়ুর একরকম। আর কেটাকে আমরা কি দিয়ে লিখি রে? কেটাকে আমরা কি দিয়ে লিখি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই কে মানে হচ্ছে এপসাইলন বাই এপসাইলন 0। তাহলে কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। তাহলে কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। ক্লিয়ার হয়েছে? এটা না পারলে পড়বে না। কুলম্বের সূত্রের প্রয়োগের শর্ত, এই শর্তটা পড়বে, এটা তোমাদের নোটসে আছে। শর্তটা কি? শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। এইটা মাথায় রাখবো যে কুলম্বের সূত্র ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর বিন্দু আধান। বিন্দু আধান না থাকলে কিন্তু প্রযোজ্য হবে না। তাহলে কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে কুলম্বের সূত্র অবভিয়াসলি বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্লিয়ার হলো? এই দেখো এখানে একটা কথা লেখা আছে, দেখতে পাচ্ছ? কুলম্বের সূত্র সর্বজনীন সূত্র নয়, তাই তো? ফোন নাম্বার আছে, কেউ ফোন করে দিস না আবার। ঠিক আছে, বের করবে, বাদ দে। কুলম্বের সূত্র সর্বজনীন নয়, কারণ এটি যে মাধ্যমে আধান দুটি থাকে তার প্রকৃতির উপর নির্ভর করে, তাই তো? এক্ষুনি তাই বোঝালাম। কিন্তু মহাকর্ষ সূত্র আমাদের কি ছিল স্যার? সর্বজনীন। হ্যাঁ না মহাকর্ষ ছিল সর্বজনীন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি কেন বৃত্তাকার পথে ঘোরে? আমরা যদি বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি দেখি, তোমরা যেতে পারো। কে যাবে? দুজন বলছিলে, তুমি আর কে? যাও। কোন স্যারের পড়া? কি সাবজেক্ট? যাও। দেখো, এই হচ্ছে বৃত্তাকার পথ। এবার এই বৃত্তাকার পথে কোনো বস্তু যখন ঘোরে, এবার ধরো আমি একটা ঢিলকে নিয়ে এরকম করে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, দিয়ে ঢিলটাকে যদি কেটে দিই, আস্তে, ঢিলটাকে যদি কেটে দিই, তাহলে ঢিলটা দেখবে স্পর্শক বরাবর যায়। হ্যাঁ না বলো? তার মানে ঢিলটা সর্বদা এই বরাবর কাজ করে, এইভাবে, এইভাবে। অর্থাৎ যদি
কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে, তাহলে সেই বস্তুটা এরকম স্পর্শক বরাবর ছুটে যাবে যদি তারকে কেন্দ্র করে কেউ টেনে না ধরে। যেমন ধরো একটা ঢিলকে ধরে আমি ঘোরাচ্ছি, দিয়ে সুতোটাকে যদি আমি কেটে দিই, তাড়াতাড়ি যা, সুতোটাকে যদি আমি কেটে দিই, তাহলে সেই ঢিলটা স্পর্শক বরাবর বেরিয়ে যাবে, হ্যাঁ না বল? স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। কিন্তু আমি যদি ওকে সুতোটাকে টেনে ধরে রাখি, তাহলে নিশ্চয়ই এর কেন্দ্রের দিকে কোনো একটা বল কাজ করছে, যে ওকে এইভাবে বৃত্তাকার পথে ঘুরতে বাধ্য করছে, হ্যাঁ না বল? এই কেন্দ্রের বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল। কি বলা হয়? অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলটা যদি ক্রিয়া হয়, তাহলে এখানে কি আর একটা প্রতিক্রিয়া থাকবে, হ্যাঁ না বল? এই প্রতিক্রিয়াটা বাইরের দিকে কাজ করে, এটাকে কি বলা হয়? অপকেন্দ্র বল। কি বলা হয়? তাহলে তুই ভাব, যখন পরমাণু ছুটছিল, এটা ছিল নিউক্লিয়াস, এটা কি ছিল স্যার? ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াস কি ইলেকট্রনকে অভিকেন্দ্র বল দিয়ে টানছে, হ্যাঁ না বল? আর ইলেকট্রনের বাইরে কি একটা অপকেন্দ্র বল কাজ করছে, হ্যাঁ না বল? অপকেন্দ্র বল কাজ করছে। তাহলে এই অভিকেন্দ্র অপকেন্দ্র বলের জন্যই ইলেকট্রনটা কি হচ্ছে, এইভাবে বনবন বনবন করে ঘুরছে। এবং এখানে যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে? না তো স্থির তড়িৎ আকর্ষণ বল। কে দিচ্ছে? স্থির তড়িৎ আকর্ষণ বল। বুঝতে পারলাম? তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বল এক্ষেত্রে প্রোভাইড করছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কিভাবে ঘোরে, ক্লিয়ার হলো? ওকে, একটা অঙ্ক আমরা দেখবো। তুই যাবি একটু পরে, ক্লাস করার পর যাবি তো? তাহলে অঙ্ক একটা দেখি আমরা, ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে গল্প। এখানে দেখবে তোমাদের বইয়ে নিউটন ও ডাইনের সংজ্ঞা থাকতে পারে, কিন্তু নিউটন ও ডাইনের সঙ্গে আমরা বল ও গতি অধ্যায়ে পড়ে নিয়েছি, হ্যাঁ না বল? বল ও চাপ অধ্যায়ে 1 নিউটন কাকে বলে বলে দিয়েছিলাম। কোন একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 কেজি ভরে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? 1 নিউটন। সেই রকমই আমরা এখানে কুলম্ব আর ইএসইউ এই দুটো সংজ্ঞা লিখতে পারবো। আমি ছুটির সময় লেখাচ্ছি ওর দুটো। হ্যাঁ, 1 কুলম্ব কাকে বলে আর 1 ইএসইউ কাকে বলে? কি বললাম? 1 কুলম্ব আর 1 ইএসইউ কাকে বলে? আগে অঙ্ক দুটো করে দিই। আচ্ছা বলো তো, কি বলছে? 5 কুলম্ব ও 3 কুলম্বের দুটি আধান বায়ু মাধ্যমে পরস্পর 3 মিটার দূরে আছে। তাহলে আমাকে কি Q1 দিয়েছে 5 কুলম্ব, হ্যাঁ না বল? Q1 কি দিয়েছে? 5 কুলম্ব। এটা আধানের একক, পরে বোঝাচ্ছি, ওটা আমার মিস গেছে। আর Q2 কত স্যার? 3 কুলম্ব। এটা হচ্ছে আর একটা আধান। আর আমাদের পারস্পরিক দূরত্ব কত স্যার? 3 মিটার, হ্যাঁ না বল? আচ্ছা, এদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, আচ্ছা বলতো, বায়ু মাধ্যমে আছে। আচ্ছা, মিটারটা কি এসআই পদ্ধতি, হ্যাঁ না বল? তাহলে এখানে বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র লাগবে, কিন্তু কোন সূত্রটা কাজে লাগবে বায়ু মাধ্যমে কুলম্বের? শূন্য মাধ্যমে কুলম্বের এসআই পদ্ধতি, হ্যাঁ না বল? এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, হ্যাঁ না বল? তাহলে আমরা এই সূত্রটা কেন কাজে লাগাবো স্যার? এখানে দেখুন, প্রশ্নে আমাকে বায়ু মাধ্যম বলেছে, আর কোন পদ্ধতি? এসআই পদ্ধতি। তাহলে শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র কত হবে স্যার? ক্যাপিটাল এফ সমান 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার বল, হ্যাঁ না বল? এটা এসে গিয়েছি তো? এবার দেখ, এবার আমরা যদি বলটাকে বার করতে চাই, তাহলে Q1 এর মান কত স্যার? 5, Q2 এর মান কত স্যার? 3, আর আর স্কোয়ার মানে কত স্যার? 3 এর স্কোয়ার, হ্যাঁ না বলতো? 3 এর স্কোয়ার। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে 9 × 10⁹ ইন্টু 15/9, 9 যদি কেটে যায় তাহলে কত পড়ে থাকে স্যার? 15 × 10⁹। বল কে বুঝিসনি বল? দেখ, আমি ফর্মুলা জানি, ফর্মুলায় অঙ্ক বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। এবার লাস্টে কি লিখবো? অতএব নির্ণীত বল কত লিখবো বলতো? 15 × 10⁹ নিউটন। কি লিখবো? 15 × 10⁹ নিউটন। 15 × 10⁹ নিউটন। ক্লিয়ার হয়েছে? 15 × 10⁹ নিউটন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের প্রবলেম, এরকমই একটা অঙ্ক কি আমি মহাকর্ষে করেছিলাম, হ্যাঁ না বলবে? মনে পড়ছে? Gm1m2 বাই আর স্কোয়ার। এখানেও দেখো একই টাইপের প্রবলেম। ক্লিয়ার? চট করে অঙ্কটা করে নাও সবাই, তাড়াতাড়ি করো, হাত চালাও। অঙ্কটা করোনি বাবা? কেন? চলো তাড়াতাড়ি করো, পরের অঙ্কে যাবো। রে তো ওষুধ খা, এত কাশিস। আজকে ক্লাস কি বুঝাতে পেরেছি সবাইকে? ভালো লেগেছে ক্লাস? ক্লিয়ার? চলো।
হয়েছে সবার? বৈভব শাহ বুঝতে পেরেছো? মেয়েরা বুঝতে পেরেছে সবাই? হয়েছে? চলো এই অঙ্কটা বাড়িতে করবে, টুকে নাও। আমি এখানে আধান এর একক বোঝাচ্ছি। দেখো আধান কি জিনিস আমি কি একটু আগে বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ না বলবে? আধানের সিজিএস পদ্ধতিতে এককটাকে বলা হয় ইএসইউ। কি বলা হয়? ইএসইউ। ইএসইউ এর আরেকটা নাম হচ্ছে স্ট্যাট কুলম। কি বললাম? স্ট্যাট কুলম। ইএসইউ এর পুরো নাম কি স্যার? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে ইএসইউ এর পুরো নাম। আর এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্যার কুলম, যেটাকে আমরা সি দিয়ে লিখি। তাহলে আধানের সিজিএস পদ্ধতিতে একক কি হবে স্যার? ইএসইউ, যেটাকে আমরা কি বলছি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এসআই পদ্ধতিতে একক কি হবে স্যার? কুলম, যাকে কি লিখছি? সি দিয়ে। মাথায় রাখবে 1 কুলম মানে 3 × 10⁹ ইএসইউ হয়। ইএসইউ মানেই স্ট্যাট কুলম কিন্তু। তাহলে 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম হয়। তাহলে 1 কুলম সমান 3 × 10⁹ কি হবে? স্ট্যাট কুলম বা ইএসইউ। ক্লিয়ার হলো? এবার এক ইএসইউ কাকে বলে? এক ইএসইউ কাকে বলে? একই টাইপের যদি সংজ্ঞা আমরা এখানে লিখি, দেখো দুটি স্থির সমজাতীয় বিন্দু, দুটি স্থির সমজাতীয় ও সমমানের বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রতিটি আধানকে এক ইএসইউ বলে। এটা আমরা পাই কুলম্বের সূত্র থেকে। কুলম্বের সূত্র থেকে পাই ইএসইউ এর সংজ্ঞা বলে দিচ্ছি। দুটি স্থির সমজাতীয় ও সমমানের বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রতিটি আধানকে 1 ইএসইউ বলা হয়। একইভাবে 1 কুলম্বকে সংজ্ঞায়িত করা হয় কি? শোনো না, এদিকে তাকাও না, গল্প করছো ওর সাথে। দুটি স্থির সমজাতীয় ও সমমানের বিন্দু আধান, তাহলে আমরা যদি কুলম্বের সূত্রটা থেকে দেখতাম তাহলে এফ সমান ছিল কত না, তো এফ সমান ছিল 1/k q1 q2/r²। তাহলে কে এর ভ্যালু 1 কখন হবে? যদি শূন্য মাধ্যমে হয়। আর q1 আর q2 কে বলছি সমজাতীয় সমমানের, মানে এই দুটোও সেম। আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 1 সেমি। আর তাদের মধ্যবর্তী বল কত? 1 ডাইন। দেখো সবগুলোকে যদি 1 করে দাও তাহলে এখান থেকে তুমি q গুণিত q সমান 1, তাহলে q² সমান 1, অতএব q সমান থাকবে ±1। দেখো সবগুলোকে তো 1 করে দিচ্ছি আমরা। সেই জন্য আমরা বলছি দুটি স্থির সমজাতীয় ও সমমানের বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থেকে যদি এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রতিটি আধানকে 1 ইএসইউ বলবো আমরা। এইটা হচ্ছে তার কারণ। একইভাবে যদি আমরা 1 কুলম্বের সংজ্ঞা দিতে চাই তাহলে একই হবে দুটি স্থির সমজাতীয় সমমানের বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে, এবার 1 সেন্টিমিটার লিখবো না, কি লিখবো? 1 মিটার, কারণ এসআই আছে। 1 মিটার দূরে থেকে যদি এক ডাইন, এবার এটা 1 ডাইন হবে না, 1 নিউটন না, 1 নিউটনও হবে না। কেন স্যার? কারণ দেখো এখানে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে 9 × 10⁹, দেখছো? সেই জন্য এই জায়গাটাই তোমাদের হবে 9 × 10⁹ নিউটন। তাই যখনই কুলম্বের সংজ্ঞা লিখবো, দুটি স্থির সমজাতীয় সমমানের বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার
দূরে থেকে যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রতিটি আধানকে 1 কি বলবা, কুলম বলবা। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে কুলম্ব আর ইএসইউ এর সংজ্ঞাটা এখান থেকে পড়বে। আমরা চ্যাপ্টার এখানেই শেষ করলাম।